আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি 25 ব্যাচের জন্য একটা সারপ্রাইজ ক্লাস নিয়ে চলে আসছি। সারপ্রাইজ ক্লাস কেন বলছি? তোমাদের অর্গানিক নিয়ে যাদের প্রবলেম আছে, মানে জৈব যৌগ নিয়ে প্রবলেম আছে, খনিজ সম্পদ ও জীবাশ্ম যে পার্ট, চ্যাপ্টার 11, এইটাতে যাদের প্রবলেম আছে, এই প্রবলেমটার একটা ওয়ান শট ক্লাস হবে এটা। দেখো আমি হেডিং দিছি এসএসসি জৈব যৌগ বিক্রিয়া রিভিশন। তার মানে একটা 1 ঘন্টার ক্লাসে এই জৈব যৌগে কুইক যত রিয়াকশন আছে তোমাদেরকে শর্ট শর্ট করে সবগুলা দেখাই দিব, একটার সাথে একটা কানেকশন দেখাই দিব। সো তুমি যখনই দেখো না কেন এই একটা রিক্যাপ ক্লাস জৈব যৌগের উপরে তোমার একটা ভালো দখল নিয়ে চলে আসবে। এসএসসি জৈব যৌগে যে সমস্ত রিয়াকশনগুলো আছে সেগুলোর উপর একটা চমৎকার দখল নিয়ে চলে আসবে। পাশাপাশি এক একটা বিক্রিয়া দেখানোর সময় ওই বিক্রিয়া থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন থাকতে পারে, স্টিম কেমন হয়, সিকিউ কেমন হয়, এমসিকিউ কেমন হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিব যে এটা এভাবে এভাবে হয়। সো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। তোমরা যারা এই ক্লাসটি প্রথমবার করতেছো, আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমাদের ব্রেকিং কেমিস্ট্রি তোমার ইউটিউব চ্যানেল বলছি, ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করতে পারো। টেলিগ্রামে যে সার্চ দিলেই হবে, এবং ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে জয়েন করবা। ইনশাল্লাহ আমরা একসাথে কেমিস্ট্রিকে আরো বেশি সহজ করে ফেলবো। পরীক্ষার আগের দিন তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে 1.5x বা 2x স্পিডে দেখে নিতে পারো। যাদের অর্গানিক বা জৈব যৌগের ধারণা একটু কম আছে তারা এই ক্লাসটি দেখে নাও বুঝতে পারো, কারণ আমরা হচ্ছে যে বেসিক কোনো কিছু ইন্ট্রোডিউস করব না, আমরা একদম চমৎকার ভাবে প্রত্যেকটা জিনিসপত্র একটু স্পিডে রিভিশন দিয়ে যাব। সো এটা একটা রিভিশন ক্লাস। সো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আসো, জৈব যৌগের কথা আসলেই আমরা শুরুই করি হচ্ছে অ্যালকেন দিয়ে, তাই না? আমরা জৈব যৌগের কথা আসলেই শুরুই করি অ্যালকেন দিয়ে। সো আমরা আজকেও অ্যালকেন দিয়েই শুরু করব, এন্ড আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেনে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে কি, প্রস্তুতি। অ্যালকেনে আমরা প্রথমে কি দেখব? প্রস্তুতি দেখব। সো প্রস্তুতি নাম্বার 1 আমরা একবারে নাম্বারিং করে এক পেজের ভিতরে অনেক কিছু দেখে ফেলবো। প্রস্তুতি নাম্বার 1 আমরা দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো চিনি, তাই না? কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা যদি হাইড্রোজেন সংযোজন করি, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা যদি হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, খেয়াল করো আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন করব। সংযোজন মানে কি? যোগ করা। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তার মানে কি উত্তপ্ত করছে, এখানে হিট দিছি, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে হিট দিছি। হিট দিলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড আছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কেমন হয়? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সাথে এক সাইডে ডাবল বন্ড অক্সিজেন থাকে, আরেক সাইডে ডাবল বন্ড অক্সিজেন থাকে, এরকম ভাবে বন্ড থাকে। সো এই ডাবল বন্ডগুলা ভেঙে যায়। ভেঙে যে তোমার এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিলে পানি তৈরি করে, এবং এই ডাবল বন্ড ভেঙে যে কার্বনের সাথে হাইড্রোজেন গুলা বসে মিথেন তৈরি করে। সো দেখো আমরা এখানে কি করলাম, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট দিলাম। হিট দিয়ে এই জায়গাতে আমরা মিথেন প্লাস পানি প্রস্তুত করলাম। সো এই মিথেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। তাহলে দেখো আমরা অ্যালকেন প্রস্তুত করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। আসো এরপর আমাদের সেকেন্ড বিক্রিয়ায় আসো। সো অ্যালকেন প্রস্তুত করতে যে আমরা অ্যালকিন বা অ্যালকাইন ব্যবহার করতে পারি। অ্যালকিন বা অ্যালকাইন, যদি আমরা প্রথমেই অ্যালকিন দেখি, একটা ইথিন নিব, হ্যাঁ, CH2 ডাবল বন্ড CH2, যেহেতু ডাবল বন্ড আছে তার মানে এটা কিন্তু একটা অ্যালকিন, এটা একটা অ্যালকিন, এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে এটাকে বলবো আমরা ইথিন। সো এই ইথিনটা নেওয়ার পরে এর সাথে আমরা যেটা করব হাইড্রোজেন সংযোজন করব। সবসময় মাথায় রাখবা হাইড্রোজেন সংযোজন যে বিক্রিয়া এটা নিকেলের উপস্থিতিতে হয়, সবসময় মাথায় রাখতে হবে। নিকেল কি? নিকেল হচ্ছে আমাদের প্রভাবক। নিকেল কি? নিকেল হচ্ছে আমাদের প্রভাবক। প্রভাবক মানে যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়াটি হতে সাহায্য করে। বিক্রিয়ায় যারা সরাসরি অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়াটি হতে সাহায্য করে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রভাবক। সো নিকেল এখানে আমাদের প্রভাবক হিসেবে কাজ করতেছে, এবং শুধু নিকেল প্রভাবকের উপস্থিতিতে হলে হবে না, টেম্পারেচার মুখস্থ করতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন ঘটবে। ব্যাপারটা কি দেখো, এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার আমাদের এই কার্বন ডাবল বন্ড যেগুলো আছে না, ডাবল বন্ডকে ভেঙে দিবে। সো ডাবল বন্ডকে ভেঙে দিলে এখানে দেখো CH2 বন্ড CH2 বন্ড ভেঙে গেছে, মাঝখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে এদিকে হাত খুলবে, এদিকে হাত খুলবে, এদিকে হাত খুললে এখানে একটা হাইড্রোজেন, এদিকে হাত খুললে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। সো এই যে যুক্ত হয়ে গেল, তাহলে এই যৌগটা এখন
CH3 বন্ড CH3 তৈরি হয়ে গেল না? এই যে CH3 বন্ড CH3 তৈরি হয়ে গেল, দ্যাট মিন্স এটা একটা অ্যালকেন। সো দেখো আমরা ইথিন নিছিলাম, ইথিনকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করলাম, ইথেনে রূপান্তর করলাম। অর্থাৎ আমরা ছিলাম অ্যালকিন, আমরা বানাইছি কি অ্যালকেন, কারণ কি আমরা পড়ছি অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতিতে আমরা তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সংযোজন বিক্রিয়া। এবার দেখো আমরা থার্ড স্টেপে আমরা যদি সংযোজন বিক্রিয়া করি থার্ড স্টেপে সংযোজন বিক্রিয়া, এই সেম সংযোজন বিক্রিয়া আমরা অ্যালকাইন দিয়েও করতে পারবো। অ্যালকাইন মানে কি, ট্রিপল বন্ড মানে হচ্ছে অ্যালকাইন। সো দেখো যেহেতু কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং এটা অ্যালকাইন, তো এই যৌগটার নাম হচ্ছে ইথাইন। 2 কার্বন মানে ইথ, 2 কার্বন মানে কার্বন সংখ্যা 2 হলে আমাদের বেসিক শব্দটা কি হবে, ইথ। সো কার্বন যখন 2 তখন আমাদের বেসিক শব্দ কি, ইথ। সো এটা হচ্ছে ইথাইন। ইথাইনের সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো, তাহলে এই হাইড্রোজেন সংযোজন এটাও নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হবে। সো এই জায়গাতে প্রথম স্টেপে 2টা হাইড্রোজেন সংযোজন হয়ে ইথাইন প্রস্তুত হবে, সেই ইথাইন থেকে আবার 2টা হাইড্রোজেন সংযোজন হয়ে অ্যালকাইন প্রস্তুত হবে। অর্থাৎ এই জায়গা থেকে শেষ পর্যন্ত আমরা 2বার স্টেপে কি করতে পারি, অ্যালকেনে রূপান্তর করতে পারি। খেয়াল করো, এখান থেকে আমরা 2 স্টেপে অ্যালকেনে রূপান্তর করতে পারি। সো এখান থেকে আমরা 2 স্টেপে অ্যালকেনে রূপান্তর করলে প্রথমে এখান থেকে এই জায়গায় যাবে, তারপর ওই জায়গায় যাবে। এখন বলবা ভাইয়া ব্যাপারটা একটু কেমন কেন জানি হয়ে গেল, জিনিসটাকে একটু ভেঙে ব্যাখ্যা করেন। ওকে, এই বিক্রিয়াটাকেই আমরা এক লাইনে শিখতে পারি, আবার ভেঙেও লিখতে পারি। আমরা যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি, দেখো ভেঙে লেখার চেষ্টা করলে কি হবে, প্রথমে আমরা অ্যালকাইন নিছি, এই অ্যালকাইনে প্রথম স্টেপে হাইড্রোজেন সংযোজন হবে একবার নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সো একবার ভেঙে যে CH2 ডাবল বন্ড CH2 এইটাতে রূপান্তর হলো, অর্থাৎ 2টা হাইড্রোজেন সংযোজন হয়েছে। একটা বন্ড ভেঙে 2 সাইডে 2টা হাত খুলছিল, সেই 2টা হাতে 2টা হাইড্রোজেন সংযোজন হয়েছে। পরে আবার যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি সেম ভাবে কিসের উপস্থিতিতে, নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে এই 2টা হাইড্রোজেন সংযোজিত হয়ে CH3 বন্ড CH3 এটাতে রূপান্তর হবে। এন্ড এই যে 2 স্টেপের বিক্রিয়া, এই 2 স্টেপের বিক্রিয়া তুমি যখন নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াটি করাবা, দেখো নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই রেঞ্জে যখন বিক্রিয়াটি করাবা, এখান থেকে এখানে চলে যাবে, তুমি থামাইতে পারবে না। এটা একটা কন্টিনিউয়াস বিক্রিয়া, এটা কি একটা কন্টিনিউয়াস বিক্রিয়া। সো এইটা একটা কন্টিনিউয়াস রিঅ্যাকশন। কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্রমাগত, মানে তুমি আটকাইতে পারবে না, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবেই। হাইড্রোজেন পাইলে, এই হাইড্রোজেন গুলা পাইলে এখান থেকে এখানে যাবেই, তুমি আটকাইতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে তুমি ধরো চাচ্ছ অ্যালকাইন আছে তোমার কাছে, তুমি চাচ্ছ ইথাইনে এসে থেমে যাক, তুমি চাচ্ছ কি ইথাইনে এসে থেমে যাক। তখন তুমি কি করবা, দেখো এই যে অ্যালকাইন নিলাম, অ্যালকাইনের সাথেই হাইড্রোজেন সংযোজন করবা, বাট এখানে তুমি প্রভাবক দিবা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এক্সট্রা শেখাচ্ছি, তোমাদের বইতে নাই, বাট এমসিকিউতে চলে আসে। হ্যাঁ, এমসিকিউতে চলে আসে, এমসিকিউতে যেহেতু আসে এই জন্য এটা শেখাই দিচ্ছি। সো তুমি যখন প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট নিবা, তখন একবার হাইড্রোজেন সংযোজন হয়ে এই একটা স্টেপেই থেমে যাবে, একটা স্টেপেই থেমে যাবে। যদি একটা স্টেপে থেমে যায়, এই একটা স্টেপে থেমে যায়, তখন আমি এই প্রোডাক্ট থেকে জাস্ট এটাই পাবো। সো এখন যেহেতু এটাকে আমি একটা স্টেপে থামাই দেওয়ার জন্য এই জিনিসটাকে ব্যবহার করছি, এইটা প্রভাবক, বাট এইটাকে বলে হচ্ছে প্রভাবক বিষ। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রভাবক বিষ। যেহেতু এক স্টেপে থেমে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে প্রভাবক বিষ। সো এইটা একটা এমসিকিউ যে প্রভাবক বিষ কোনটি, নিচের কোনটি প্রভাবক বিষ। সো যদি আসে তাহলে এইটাকে আমাদের লিখতে পারতে হবে যে এইটা হচ্ছে আমাদের প্রভাবক বিষ। তাহলে দেখো যখন আমরা ইথাইনকে হাইড্রোজেন সংযোজন করব এবং একটা স্টেপে থামাই দেওয়ার জন্য প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ব্যবহার করব, তখন আমরা ইথাইন থেকে ইথিন পাবো, ইথাইন থেকে ইথিন পাবো, মাঝখানে আমরা প্রভাবক বিষ ইউজ করব। নিচের কোনটি প্রভাবক বিষ? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রভাবক বিষ। তো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা অ্যালকেন প্রস্তুতি দেখলাম। আমরা কি দেখলাম? অ্যালকেন প্রস্তুতি দেখলাম। সো অ্যালকেন প্রস্তুতিতে আমরা স্পেশাল অ্যালকেন প্রস্তুতি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন দেখলাম, যেটা নিকেলের উপস্থিতিতে হয়।
তোমার হচ্ছে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন তোমার হচ্ছে নিকেলের উপস্থিতিতে হয়, ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজন এটাও নিকেলের উপস্থিতিতে হয়। সো এই তিনটা বিক্রিয়া দেখে আমরা এই পর্যন্ত পৌঁছাই গেলাম। এবার আসো আমাদের একটা বিশেষ প্রস্তুতি দেখতে হবে। বিশেষ প্রস্তুতি কি? আমরা কখনো কার্বক্সিলিক অ্যাসিড চিনি? আমরা কখনো কার্বক্সিলিক অ্যাসিড দেখছি? কার্বক্সিলিক অ্যাসিড দেখো, খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে RCOOH। সো এই কার্বক্সিলিক অ্যাসিড, এই COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। সো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যোগ করি তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। বিক্রিয়া করে আমাদের কি তৈরি হবে বলতো? অ্যাসিডের লবণ তৈরি হবে, RCOONA প্লাস পানি। এই যে যৌগটা তৈরি হলো এইটাকে বলা হচ্ছে অ্যাসিডের লবণ। এটাকে কি বলে? অ্যাসিডের লবণ। সো এই অ্যাসিডের লবণকে তোমার অ্যাসিটেট বলে। অ্যাসিটেট নাম কি? এই নামের শেষে অ্যাসিটেট আসে। এই নামের শেষে কি আসে মাথায় রাখবা ভাইয়া, এই নামের শেষে অ্যাসিটেট আসে, অ্যাসিটেট আসে। সো আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ নিব, যেমন দেখো CH3COONA। সো এটা একটা অ্যাসিডের লবণ, যেটা যেহেতু 2 কার্বন বিশিষ্ট তাহলে ইথ শব্দটা আসবে। এটাকে বলা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটাকে কি বলে? সোডিয়াম ইথানয়েড। সো এই যে সোডিয়াম ইথানয়েড নিলাম, খেয়াল করো, CH3COONA সোডিয়াম ইথানয়েড নিলাম। এই সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা এখন একটা নতুন যৌগ যোগ করব, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বাট সোডিয়াম হাইড্রোক্সাইড একাই সোডিয়াম ইথানয়েডের সাথে বিক্রিয়া করতে পারে না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়? এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম ইথানয়েডের সাথে বিক্রিয়া করার জন্য বা এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণের সাথে বিক্রিয়া করানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ক্যালসিয়াম অক্সাইড। সো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে খেয়াল করো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা মিলে একত্রিতভাবে যৌগ তৈরি করে হচ্ছে সোডা লাইম। দেখো, সোডা লাইম। সো ক্যালসিয়াম অক্সাইড যে আছে এখানে প্রভাবক, বাট এই প্রভাবকটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একত্রিত হবে তখন দুইটা যৌগ একত্রিত হয়ে নতুন যেই একটা নাম গঠন হবে সেটাকে বলা হচ্ছে সোডা লাইম। সেটার নাম কি? সোডা লাইম। সো এমসিকিউ দিবে কোনটি সোডা লাইম? সো নিচের কোনটি সোডা লাইমের সংকেত? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে একত্রিতভাবে সোডা লাইম বলে। তাহলে এইটা দেখো, আমরা সোডা লাইমের সংকেত শিখলাম। এখন মজার ব্যাপারটা দেখো, মজার ব্যাপার হইতেছে এখান থেকে সোডিয়াম, এখান থেকে কার্বন, এখান থেকে সোডিয়াম, এখান থেকে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন, এই সবগুলা মিলে একত্রিত হয়ে সোডিয়াম কার্বনের যৌগ তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম কার্বনের যৌগ। তাহলে দেখো, এই সোডিয়াম দুইটা সোডিয়াম, এই কার্বন, এই অক্সিজেন মিলে 3টা অক্সিজেন, তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি করলো। দেখো এখানে শুধু অবশিষ্ট থাকে একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেন এখন এখানে এসে বসে যাবে, বসে গেলে CH3H তৈরি হয়। এই যে CH3H তৈরি হয় ভাইয়া, এই CH3H খেয়াল করো, এই CH3H হচ্ছে আমাদের CH4 বা অ্যালকেন। CH4 বা অ্যালকেন। তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতি পড়তেছিলাম না? অ্যালকেন প্রস্তুতির ভিতরে আমরা কি দেখলাম খেয়াল করো, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এটা হচ্ছে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, হ্যাঁ, এটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। সো সেই কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে আমরা সোডা লাইম ব্যবহার করে অ্যালকেন প্রস্তুত করলাম। এবং এই অ্যালকেন প্রস্তুতের সময় খেয়াল করে দেখো, এই জায়গাতে আমাদের কার্বন সংখ্যা ছিল 1টা 2টা, এখানে দেখো কার্বন সংখ্যা 1টা, তাহলে কার্বন সংখ্যা 1 কমে গেছে না? কোনটা কমছে? দেখো, এই কার্বনেটের ভিতরে যেই কার্বনটা ছিল এই কার্বনটা এই জায়গায় চলে গেছে, এই একটা কার্বন কমছে। সো এই একটা কার্বন কমার জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। সো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন। ডি মানে হচ্ছে বাদ। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডি শব্দের অর্থ হচ্ছে বাদ। সো কি বাদ? এই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে কার্বন বাদ। ডি মানে হচ্ছে বাদ। কি বাদ? কার্বন বাদ। সো কার্বন বাদ যায়। কয়টা কার্বন বাদ যায়? একটা কার্বন বাদ যায়। কয়টা কার্বন বাদ যায়? একটা কার্বন বাদ যায়। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব তখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতিতে আমাদের কার্বন সংখ্যা 1 বাদ যাবে। কার্বন সংখ্যা কয় বাদ যাবে? 1 বাদ যাবে। সো আমাদের
বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই বিক্রিয়া দিয়ে এমসিকিউ দিবে যে নিচের কোনটি সোডা লাইম, বা এখানে এই যৌগটা দিয়ে এখানে তৈরি করে দিবে, দিয়ে বলবে এই যৌগটার নাম কি, ব্যাপারটা এরকম হবে। সো আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আরেকটা উদাহরণ দেখলে আমরা ভালো বুঝবো। সো প্রস্তুতির ভিতরেই এইটা যাতে তোমার মানে বিক্রিয়া রিভিশনের ভিতরে এইটা যাতে তোমার কখনো এমসিকিউ বা অন্যান্য জায়গাতে সিকিউতে প্রবলেম না করে, সেজন্য একটু ভালো করে দেখাই দিই। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমাদের একটা বড় যৌগ দিয়ে দিল CH3 CH2 COONA, এই যে যৌগটা দিয়ে দিল, দিয়ে বলছে এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং তুমি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করছো। এবার বলছে এখানে এ যৌগ প্রস্তুত হয়েছে আর এখানে তৈরি হয়েছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? এই যে এ যৌগ প্রস্তুত হয়েছে, বলছে এই যৌগটা আসলে কোন যৌগ, এই যৌগটা আসলে কোন যৌগ। তো খেয়াল করে দেখো এখানে আমাদের যে সোডিয়াম কার্বনেটটা তৈরি করলো, এই সোডিয়াম কার্বনেট একটা কার্বন নিয়ে গেছে এই অংশ থেকে, এই অংশ থেকে, এই অংশ থেকে, এই হাইড্রোজেন যে এখানে বসে যাচ্ছে, বসে গেলে এই যৌগটা অ্যাডজাস্ট হয়ে যায় না? অ্যাডজাস্ট হয়ে গেলে দেখো CH3 CH2 বন্ড H তৈরি হয়। এই যে CH3 CH2 বন্ড H তৈরি হয়, এই যৌগটা আসলে CH3 বন্ড CH3। সো এই CH3 বন্ড CH3 যৌগটা আসলে একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ। সো এখানে কার্বন ছিল আমার 3, এখানে দেখো যদি খেয়াল করো, এখানে যদি খেয়াল করো এখানে কার্বন ছিল আমার 3টা, এখানে কার্বন কয়টা আমার 2টা। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় একটা কার্বন বাদ যায়। সো যখনই আমার এই ধরনের যৌগ দিবে এমসিকিউতে যদি জিজ্ঞেস করে যে এ যৌগটার নাম কি, তখন তুমি এখানে খেয়াল করবা জাস্ট কার্বন সংখ্যা 1 কমছে কিনা, জাস্ট খেয়াল করবা কার্বন সংখ্যা 1 কমছে কিনা। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেই বিক্রিয়া তোমার বিভিন্ন সময় কাজে লাগবে। সো ভালো করে শিখে নিলা এই জিনিসটা, বা এই টাইপের জিনিসপত্র যখন সামনে আসবে অবশ্যই তোমাকে পারতে হবে। সো আমরা অ্যালকেন থেকে এই জিনিসপত্রগুলো শিখলাম। সো প্রথমে আমরা কি শিখলাম? অ্যালকেনের প্রস্তুতি শিখলাম। প্রস্তুতির ভিতরে আমরা বিভিন্ন টাইপের প্রস্তুতি দেখলাম। 4 নাম্বার প্রস্তুতি দেখলাম কিসের মাধ্যমে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে দেখলাম। সোডা লাইমকে চিহ্নিত করছি এবং এখানে কার্বন সংখ্যা 1 কিভাবে কমে যায় সেটা দেখে ফেলছি। ওকে গ্রেট, এবার আসবো আমরা অ্যালকেনের বিক্রিয়া দেখব। অ্যালকেনের বিক্রিয়াতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোরিনেশন। হেডিং দাও, ক্লোরিনেশন। সো ক্লোরিনেশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা হচ্ছে এখান থেকে আমাদের সিকিউ আসে প্লাস এমসিকিউ দুইটাই আসে। সো ক্লোরিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। সো ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, ধরো আমরা ক্লোরিনেশনে একটা বেসিক মিথেন নিছি, একটা মিথেন নিছি, মিথেনেরই ক্লোরিনেশন আসে, মিথেনেরই আসে। সো একটা বেসিক মিথেন নিছি। সো ক্লোরিনেশন মানে এর সাথে ক্লোরিন যোগ করতে হবে। সো এই ক্লোরিন যোগ করার ক্ষেত্রে দুই ভাবে ক্লোরিন যোগ করা যায়। একটা হচ্ছে নরমালি ক্লোরিন যোগ হবে, আর একটা হচ্ছে এই ক্লোরিনটাই ইউভি রশ্মির উপস্থিতিতে যোগ হবে। ইউভি মানে কি? অতি বেগুনি। সো ইউভি কই থেকে পাওয়া যায়? ইউভি হচ্ছে সানলাইট থেকে পাওয়া যায়। ইউভি কই থেকে পাওয়া যায়? ইউভি সানলাইট থেকে পাওয়া যায়। অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়াটি ঘটে, তখনই এই বিক্রিয়াটি স্টেপ বাই স্টেপ ঘটবে। সো এটা একটা চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন মানে কি? দেখো প্রথমে যে ঘটনাটা ঘটবে, ইউভি রশ্মি তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজমে এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিনকে আলাদা করে প্রথমে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। তাহলে এখানে একটা ক্লোরিন থেকে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এই ক্লোরিন যে এখানে বসে যাবে, বসে গেলে CH3Cl তৈরি হবে, CH3Cl তৈরি হবে। তাহলে কি ঘটনাটা কি ঘটলো? ইউভি রশ্মির উপস্থিতিতে এখান থেকে একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করলো। এবার আরেকটা ক্লোরিন এখানে যে বসে গেল, বসে যে CH3Cl তৈরি হলো। এই যে বিক্রিয়াটা, এটা ইউভি রশ্মির উপস্থিতিতে হবে। এটা একটা চেইন রিঅ্যাকশন, এটা ফার্স্ট স্টেপ। এখন আমার বলো তো সূর্যের উপস্থিতি আছে না নাই? আছে। সূর্যালোক তো সবসময় আছে, তাহলে ইউভিও আছে। এখন ইউভি যদি থাকে, আমি যদি পর্যাপ্ত পরিমাণে ক্লোরিন সাপ্লাই দিই, তাহলে বিক্রিয়া কি থামবে? উত্তর হচ্ছে না। যতক্ষণ হাইড্রোজেন এবং ক্লোরিন উপস্থিত থাকবে ততক্ষণ হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হতে থাকবে। তাহলে তাই যদি ঘটে, আমরা পরবর্তী স্টেপে দেখো CH3Cl এর সাথে আবারও ক্লোরিন সংযোজন করব, আবারও ইউভি এর উপস্থিতিতে বিক্রিয়া হবে। তাহলে এখান থেকে ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন নিয়ে আবারও নতুন করে তৈরি করবে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আরেকটা ক্লোরিন কি করবে? এখানে যে বসে যাবে, বসে গেলে CH3Cl এর জায়গায় CH2Cl2 তৈরি হবে। কি তৈরি হবে? CH2Cl2 তৈরি হবে। এবার পরবর্তী স্টেজে আবারও আমার দুইটা হাইড্রোজেন এখন অবশিষ্ট আছে। তাহলে এখানে CH2Cl2 এর সাথে আবারও ক্লোরিন সংযোজন হবে।
ক্লোরিন সংযোজন হবে যখন কিসের উপস্থিতিতে? ইউভি রশ্মি বা সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে এখান থেকে এই ক্লোরিন আবার এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। এবার তাহলে আরেকটা ক্লোরিন এখানে যে বসে যেতে পারে, তাহলে বসে গেলে CH তৈরি করবে। এখন বলো তো এই জায়গায় কি হাইড্রোজেন শেষ হয়েছে? উত্তর হচ্ছে না। বিক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এই যৌগের ভিতরে হাইড্রোজেন শেষ না হয়। তাহলে মিথেনের ভিতরে আমার খেয়াল করলে দেখবা মিথেনের ভিতরে হাইড্রোজেন ছিল 4টা। মিথেনের ভিতরে হাইড্রোজেন কয়টা ছিল? 4টা। যেহেতু 4টা হাইড্রোজেন ছিল অর্থাৎ এই বিক্রিয়াটি 4 স্টেপে হবে। 4টা হাইড্রোজেন 4টা ক্লোরিনকে নিয়ে 4টা HCl তৈরি করে। সো 4টা হাইড্রোজেন যতক্ষণ এখানে শেষ না হবে ততক্ষণ বিক্রিয়াটি চলতে থাকবে। তাহলে বিক্রিয়ার ভিতরে এখন আমাদের CH আছে, তার সাথে আবারও ক্লোরিন সংযোজন করব ইউভি রশ্মির উপস্থিতিতে। এই জায়গায় বিক্রিয়া করলে CCl4 প্লাস HCl তৈরি হলো। এই জায়গায় খেয়াল করলে দেখো এইটা একটা উৎপাদ, এইটা একটা উৎপাদ, এইটা একটা উৎপাদ, এইটা একটা উৎপাদ। সো এই যে 4টা উৎপাদ, 4টা উৎপাদের আবার 4টা আলাদা আলাদা নাম আছে। 4টা উৎপাদের আবার 4টা আলাদা আলাদা নাম আছে। কিরকম? দেখো এইটার নাম কি ছিল? এইটার নাম ছিল হচ্ছে মিথেন। আমরা একটু যদি নামকরণ করি, দেখো এইটার নাম ছিল আমাদের মিথেন, ঠিক আছে? সো এই জায়গায় খেয়াল করে দেখো মিথেনই, বাট একটা ক্লোরিন যোগ আছে। সো এইটার নাম হবে তখন আমাদের ক্লোরোমিথেন। এটার নাম কি হবে? ক্লোরোমিথেন। এই নাম এমসিকিউতে আসে, জন্য নাম দেখাচ্ছি। এটার নাম কি আসে? এটার নাম আসে হচ্ছে ক্লোরোমিথেন। এখানে দেখো মিথেনে আবার 2টা ক্লোরিন আছে। সো এই জন্য এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এই জন্য এটার নাম কি? ডাইক্লোরোমিথেন। ওকে, সো এই জায়গায় যেহেতু 2টা ক্লোরিন আছে, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। তাহলে এইটার নাম নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো, মিথেনেই 3টা ক্লোরিন আছে। সো এই জন্য এটার নাম ট্রাইক্লোরোমিথেন। এটার নাম কি? ট্রাইক্লোরোমিথেন। ওকে, এবার তাহলে এইটার নাম কি হবে? এখানে দেখো মিথেনেই কয়টা ক্লোরিন আছে? 4টা ক্লোরিন আছে। এই জন্য এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। কি নাম? টেট্রাক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। সো আমরা এখানে শেষ পর্যন্ত পাচ্ছি টেট্রাক্লোরোমিথেন। সো ট্রাইক্লোরোমিথেন এইটা কিন্তু আমাদের ক্লোরোফর্ম হিসেবে কাজ করে। CH3 ট্রাইক্লোরোমিথেন এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম হিসেবে কাজ করে। ক্লোরোফর্মের কাজ কি? ক্লোরোফর্মের কাজ হচ্ছে চেতনানাশক। কি করে? চেতনানাশক। চেতনানাশক হিসেবে কাজ করে, মানে অজ্ঞান করে দেয়। অজ্ঞান পার্টি যারা আছে তারা আমাদের অজ্ঞান করে কিভাবে? ক্লোরোফর্ম ব্যবহার করে। সো তুমি যদি কখনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়ো, সে অজ্ঞান পার্টি কিন্তু এইটা ব্যবহার করে তোমাকে অজ্ঞান করে দিবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেখলাম ক্লোরিনেশন বিক্রিয়া, অর্থাৎ মিথেনকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ক্লোরিন দিয়ে আমরা বিক্রিয়া করাইতে পারি। স্টেপ বাই স্টেপ কিভাবে মিথেনকে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করাইতে পারি। প্রথমে আমরা মিথেনকে প্রথম স্টেপে ক্লোরিন দিছি, বিক্রিয়া করে একটা HCl তৈরি হয়েছে CH3Cl। দ্বিতীয় স্টেপে দিছি আরেকটা HCl তৈরি হয়েছে। তাহলে এখানকার বেসিক কাহিনী কি? এখানকার বেসিক কাহিনী হচ্ছে HCl তৈরি করতে পারা। যে HCl তৈরি করতে পারবে সেই বিক্রিয়া পারবে, যে HCl তৈরি করতে পারবে সেই বিক্রিয়া পারবে। টোটাল 4 স্টেপে 4টা HCl তৈরি হয়। এই মিথেনের 4টা হাইড্রোজেনকে আমরা এখান থেকে প্রতিস্থাপন করতে পারি। এই মিথেনের 4টা হাইড্রোজেনকে আমরা এখান থেকে প্রতিস্থাপন করতে পারি। এই বিক্রিয়াতে একটা জিনিস ভুল মাস্ট করা যাবে না, সেটা হচ্ছে এই বিক্রিয়াতে কোনো স্টেপে তুমি যদি ইউভি রশ্মি না দাও তাহলে বিক্রিয়াটি হয়নি। ইউভি রশ্মি না থাকলে বিক্রিয়াটি যে উৎপাদ তৈরি করে সেই উৎপাদ ভিন্ন উৎপাদ। এখানে যে উৎপাদ তৈরি হয়েছে এই উৎপাদ তৈরি করতে গেলে কেবলমাত্র তোমাকে ইউভি রশ্মি দেয়াই লাগবে। ইউভি রশ্মি ছাড়া এই উৎপাদ তৈরি হবে না। ইউভি রশ্মি ব্যতীত তুমি যদি অন্য কিছু দাও বা না দাও তাহলে উৎপাদ তৈরি হবে অন্যটা, তখন এই বিক্রিয়া আর হবে না। তো এই বিক্রিয়ার জন্য ইউভি রশ্মি মাস্ট। এই জন্য তুমি যদি এখানে ইউভি রশ্মি না দাও তাহলে তোমার বিক্রিয়া ভুল হয়ে গেছে, তখন তুমি কিন্তু ফুল মার্ক পাবা না। মার্ক পাইতে গেলে অবশ্যই ইউভি রশ্মি দেয়া লাগবে। সো এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লোরিনেশন। সো এইটা আমাদের সিকিউ এবং এমসিকিউ বোথ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। টোটালটা আমাদের সিকিউতে আসবে, প্রত্যেকটা স্টেপ আমাদের এমসিকিউতে আসে। ওকে, সো আমরা এখান থেকে ক্লোরিনেশন এই জিনিসটা দেখে ফেললাম। এবার খেয়াল করো আমরা আরেকটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন, কার দহন? খেয়াল করো আমরা দহন দেখব হচ্ছে আমাদের অ্যালকেনের দহন। অ্যালকেনের দহন করলে কি ঘটে খেয়াল করো, আমরা মিথেন নিলাম। এই মিথেনকে দহন করা মানে অক্সিজেন দিয়ে পোড়ানো। দহন করা মানে কি? দহন করা মানে হচ্ছে অক্সিজেন দিয়ে পোড়ানো। সো এখানে একটু লিখে নাও, অক্সিজেন দিয়ে পোড়ানো। সো তুমি যদি অক্সিজেন দিয়ে পোড়াও সেটাকেই বলা হচ্ছে দহন। সো অক্সিজেন দিয়ে পোড়াইলে এখানে আর কিছুই প্রস্তুত হবে না, কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং হিট বা তাপ উৎপন্ন হবে। হিট বা
তাপ উৎপন্ন হবে। সো এইটাকে বলে হচ্ছে তোমার মিথেনের দহন। সো আমরা মিথেনের দহন এই বিক্রিয়াটা শিখলাম। এই বিক্রিয়াটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। এই বিক্রিয়াটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। তাহলে মিথেনকে দহন করলে বা পোড়ালে কার্বন ডাই অক্সাইড, পানি এবং হিট প্রডিউস হয়। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে অ্যালকিন। হেডলাইন দাও অ্যালকিন। অ্যালকিন। সো অ্যালকেন যে ছিল, অ্যালকেনের পরে আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। সো CnH2n যদি আমরা একটু দেখি, যদি আমরা এক কার্বন বিশিষ্ট নিই, এক কার্বন বিশিষ্ট CN হয় না, অ্যালকিন হয় না, দুই কার্বন বিশিষ্ট হয়। কেমন? C2H4, C3H6। এই যৌগগুলার বেসিক বৈশিষ্ট্য কি? অ্যালকিন হয় সব দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ। অ্যালকিন হয় সব কি? দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ। অ্যালকিন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ হতে পারে, CH3 CH ডাবল বন্ড CH2। ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ তোমার হচ্ছে যে তিন কার্বন বিশিষ্ট যৌগ দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হতে পারে। অ্যালকিন যে আছে একে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যখনই তোমার কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা চলে আসবে, তখন এই জিনিসটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত মাথায় রাখবা। কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই সেই জিনিসটাকে আমরা বলতে পারবো অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তাহলে এখন আমরা অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া দেখব। সো অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম যেই বিক্রিয়া সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি পড়তে হবে। প্রস্তুতি। অ্যালকিনে কি পড়তে হবে? প্রস্তুতি। সো আমরা কিছু প্রস্তুতি দেখার চেষ্টা করি। নাম্বার ওয়ান প্রস্তুতি হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড মানে কি? দেখো CH3 CH2 Cl, এইটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। দেখো CH3 CH2 এইটা হচ্ছে আর এর সাথে হচ্ছে ক্লোরিন আছে। সো এই যে জিনিসটা এটাকে বলে আর এবং ক্লোরিন জিনিসটা কি? এটাকে RX দিয়ে চিহ্নিত করা যায়। সো RX হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই জায়গাতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। অ্যালকাইল হ্যালাইডটা কয় কার্বন বিশিষ্ট? দুই কার্বন বিশিষ্ট। দুই কার্বন হইলে সেটাকে বলে ইথ। তাহলে এইটাকে বলা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডকে যদি আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করাই, তখন ব্যাপার যেটা ঘটে সবসময় মাথায় রাখবা, সোডিয়াম এবং ক্লোরিন এদের দুজনের আসক্তি অনেক বেশি। এদের দুজনের প্রেম ভালোবাসা, নিজেদের ভিতরে আকর্ষণ, অনেক টান বা মায়া মমতা মহব্বত আছে। সো সেই মায়া মমতা মহব্বত থেকে এই সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলে আমার এখান থেকে ক্লোরিন চলে গেছে, এটা চলে গেছে। তাহলে এখন আরেকটু কিছু অবশিষ্ট আছে না? অবশিষ্ট যাকে আমরা যেহেতু সোডিয়াম ক্লোরাইড ক্ষার নিছি আমরা, তাহলে ক্ষারের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই, তাহলে পরের ধাপে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই OH এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে। এই OH এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে। তাহলে আমার অবশিষ্ট থাকবে কি? এখান থেকে CH2, এখানে CH2, এই দুইটা জিনিস একত্রিত হয়ে CH2 ডাবল বন্ড CH2 তে রূপান্তর করে। CH2 ডাবল বন্ড CH2 তে রূপান্তর করে। তাহলে এখানে আমরা কি পাইলাম? দেখো, আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি করলাম? আমরা জলীয় সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড পানি এবং অ্যালকিন প্রস্তুত করলাম। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে যদি আমাদের কখনো অ্যালকিনের প্রস্তুতি বলে, অ্যালকিনের প্রস্তুতিতে আমরা প্রথমেই মাথায় রাখবো অ্যালকাইল হ্যালাইড দিয়ে অ্যালকিন প্রস্তুত করা যায়। অ্যালকাইল হ্যালাইডে কি ঘটে খেয়াল করো। অ্যালকাইল হ্যালাইডে বেসিক্যালি এই ক্লোরিনটা এবং এখান থেকে হাইড্রোজেন, এই দুইটা জিনিস সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে মানে তোমার হচ্ছে অপসারিত হয়ে যায় বা চলে যায়। এ নিজে দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ গঠন করে ফেলে। এ নিজে কি করে? দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ গঠন করে ফেলে, ফলে আমরা অ্যালকিন পাই। সো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া। এবার দেখো, এই প্রথম বিক্রিয়া যেটা আমরা অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে করলাম, এখন আমরা অ্যালকিন প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে না করে অ্যালকোহলের মাধ্যমে করতে পারবো। অ্যালকোহল মানে কি? ROH, এটাকে বলে অ্যালকোহল। সো আমরা দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল যদি লিখি, সেটা হচ্ছে CH3 CH2OH, এটাকে বলা হচ্ছে ইথানল। সো অ্যালকোহলের বেসিক সংকেত কি? ROH। আর এর জায়গায় আমরা দুই কার্বন বিশিষ্ট ইথাইল নিছি, তাহলে ইথাইল OH মানে ইথানল। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম ইথানল। এটা কি ছিল? এটা ছিল ইথাইল ক্লোরাইড। এটা কি? ইথানল। এই যে ইথানল, এই যৌগকে এখন যদি আমরা বিক্রিয়ার সময় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট দিই,
H2SO4 এটা কি সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা হিট দিই, হিট দেয়া মানে কি, হিট মানে তাপ দেয়া। সালফিউরিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাবা নিরোধক হিসেবে কাজ করে। কি করে? নিরোধক। নিরোধক, নিরোধক মানে কি? নিরোধক মানে যে পানি অপসারণ করে, পানি অপসারক, অপসারক। সো যে পানি অপসারক তাকে বলে হচ্ছে নিরোধক। সো সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে এখান থেকে, এই যৌগ থেকে পানি অপসারণ করা, পানি বাদ দিয়ে দেয়া। তাহলে পানি বাদ কিভাবে হবে? এই জায়গা থেকে OH বাদ হয়ে যাবে, খেয়াল করো, এই জায়গা থেকে OH বাদ হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন বাদ হয়ে যাবে। সো এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH মিলে অপসারিত হলো পানি। এবার খেয়াল করো, এই জায়গায় CH2 আর এখানে CH2, এই জিনিসটা আছে, CH2 বন্ড CH2। সো CH2 বন্ড CH2 এইটাকে আরো শক্তিশালী বন্ড করার জন্য দেখো হাত, 4 হাত ফিল আপ করার জন্য এই জায়গায় মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে। সো ডাবল বন্ড তৈরি হলে এই যে যৌগটা তৈরি হলো, এটা তৈরি হলো কি? অ্যালকিন, দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ। তাহলে আবার যদি আমি একটু বিক্রিয়াটা রিক্যাপ করি, আমরা নিলাম অ্যালকোহল, অ্যালকোহল থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি অপসারণ করলাম। পানি অপসারণ করতে পারলেই আমাদের এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়ে গেল, এবং দ্বিবন্ধন বিশিষ্ট যে যৌগ তৈরি হলো সেটা হচ্ছে আমাদের অ্যালকিন। কি তৈরি হলো? অ্যালকিন। সো আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি। সো দ্যাটস ইট, আমরা কি করলাম? আমরা অ্যালকিন প্রস্তুত করলাম। ওকে, গ্রেট। চলো আমরা পরবর্তী রিঅ্যাকশনে যাই। পরবর্তী রিঅ্যাকশন আমাদের এখান থেকে আমরা দুইটা প্রস্তুতি দেখলাম। কি দেখলাম? আমরা অ্যালকিন প্রস্তুতির সময় দুইটা প্রস্তুতি দেখলাম। সো এই যে দুইটা প্রস্তুতি, এই দুইটা প্রস্তুতি ছাড়াও কিন্তু আমরা আরেকটা প্রস্তুতি আগের অংশে দেখে আসছিলাম। কি বলতো? এটা আমাদের এখানে ছিল না, বাট আমরা এক্সট্রা দেখে আসছিলাম। ওই যে 3 নম্বর প্রস্তুতি হিসেবে আমরা ইথাইন নিছিলাম, ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করছিলাম, বাট হাইড্রোজেন সংযোজন করছিলাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, এবং বলছিলাম এরা প্রভাবক বিষ, এক স্টেপে থামাই দিয়ে CH2 ডাবল বন্ড CH2 বানায় দেয়। এটাও কিন্তু একটা অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া। বুঝতে পারছো? এটাও একটা অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া। তাহলে আমরা এই 3 ধরনের প্রস্তুতি দেখলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তাহলে আমরা অ্যালকিন প্রস্তুতিটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার অ্যালকিন প্রস্তুতি ছাড়াও কিছু সাধারণ বিক্রিয়া দেখতে হবে যে অ্যালকিন আসলে কি কি বিক্রিয়া দেয়। তাহলে আমরা এখন কয়েকটা বিক্রিয়া দেখব অ্যালকিনের, যে অ্যালকিন আসলে কি কি বিক্রিয়া দেয়। সো আমরা এখন কয়েকটা কি দেখব? বিক্রিয়া দেখব। প্রথমত আমাদের অ্যালকিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিবে। সো অ্যালকিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেওয়া মানে আমাদের এখানে CH2 ডাবল বন্ড CH2 আছে। সো সে বেসিক হাইড্রোজেনের সাথে সংযোজিত হবে। আমরা আগে মুখস্থ করে আসছি, সংযোজন বিক্রিয়ায় নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সে বিক্রিয়া করবে। এই হাইড্রোজেন এখানে সংযোজিত হয়ে অ্যালকেনে রূপান্তর হবে। তাহলে দেখো, এটা হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া, যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়। বুঝতে পারছো? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়। এবার এছাড়াও আমাদের আরো কি বিক্রিয়া আছে দেখো। অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এই যে অ্যালকিন নিলাম, এই অ্যালকিন পানি সংযোজন বিক্রিয়া করতে পারে, পানি সংযোজন বিক্রিয়া করতে পারে। পানি সংযোজন বিক্রিয়া যদি করে তাহলে কি ঘটবে? কিসের উপস্থিতিতে ঘটবে? দেখো, পানি সংযোজন বিক্রিয়া ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার, হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচারে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি সংযোজন করে। পানি সংযোজন মানে কি? এই যে পানি H2O, এই ওর দুইটা অংশ থাকে, H এবং OH, H এবং OH। সো H এবং OH এই দুইটা অংশ এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যায়, ভেঙে যে একটা এই হাতে একটা এই হাতে যুক্ত হয়ে যায়। তাহলে দেখো, যদি কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যে দুই হাতে যুক্ত হয়, দেখো CH2 বন্ড CH2, এই হাতে OH যুক্ত হলো, এই হাতে H যুক্ত হলো, হয়ে যেই যৌগটা তৈরি করছে, এই যৌগটা আসলে কোন যৌগ বলো? এই যৌগটা আসলে CH3 CH2 OH এই যৌগ। অর্থাৎ আমরা অ্যালকিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এটাই দেখো আবার অ্যালকোহলের প্রস্তুতি বিক্রিয়া, কিন্তু যেটা আমাদের অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, ওটা আবার অ্যালকোহলের প্রস্তুত বিক্রিয়া বা প্রস্তুতিকরণ বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো? তাহলে কেমনে কি করলাম? CH2 ডাবল বন্ড CH2, তার সাথে পানি সংযোজন করলাম, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হাই টেম্পারেচার এন্ড প্রেসারে তৈরি হলো আমাদের ইথানল বা অ্যালকোহল, ইথানল বা অ্যালকোহল। সো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, ইথানল বা অ্যালকোহল এই বিক্রিয়াটি করার পর আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়া।
এটাকে আমাদের আরেকটা নাম বলে, এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। ভালো করে ফিনোমেনাটা বুঝবা, অসম্পৃক্ততা পরীক্ষা। সো এটা ভালো করে বুঝবা, অসম্পৃক্ততা পরীক্ষা জিনিসটা কি। দেখো আমরা যখন একটি নরমাল অ্যালকিন নিই, মানে CH2 ডাবল বন্ড CH2 একটা অ্যালকিন নিই, এটা যে একটা অ্যালকিন সেটা তো আমরা জানি, এটা একটা অ্যালকিন। এখন এই অ্যালকিনটা আমাদের ব্রোমিন Br2 এইটার সাথে বিক্রিয়া করে, বাট এই ব্রোমিনের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে ব্রোমিন আসলে একটা দ্রবণ, ঠিক আছে, এবং এই ব্রোমিনটা আমাদের লাল বর্ণের দ্রবণ আকারে থাকে, লাল বর্ণ দ্রবণ। সো ব্রোমিন দ্রবণ যদি কেউ বলে, মানে ধরো একটা বিক্রিয়া পাত্র, এই পাত্রের ভিতরে তুমি কিছু ব্রোমিন নিছো, কি নিছো, Br2 ব্রোমিন নিছো। সো এই পাত্রের ভিতরে যে ব্রোমিনটা নিছো, এই ব্রোমিনটা না লাল বর্ণের দ্রবণ আকারে আছে। কি বর্ণ, লাল বর্ণের দ্রবণ, মনে থাকে জানো, লাল বর্ণের দ্রবণ আকারে আছে। এখন চিন্তা করো, এই লাল বর্ণের দ্রবণ আকারে ব্রোমিনটা আছে, এখন এই ব্রোমিনটা যদি আমার এই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, এই CH2 ডাবল বন্ড CH2 এর সাথে বিক্রিয়া করে, তাহলে এই ব্রোমিন Br2 এ কিভাবে আছে, Br বন্ড Br এই আকারে আছে। এখন এই Br বন্ড Br মাঝখান থেকে ভেঙে যাবে, ভেঙে যে একটা Br এখানে যে বসবে, আরেকটা Br এখানে যে বসবে। Br মানে কিন্তু মদ না, মানে Br মানে ব্রোমিন, ঠিক আছে। সো এই ব্রোমিন এখানে এসে বসবে আর এই ব্রোমিন এখানে এসে বসবে। বসার সময় কি করবে, এখানে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে একটা বন্ড ভেঙে যাবে। তো একটা বন্ড যদি ভেঙে যায়, তাহলে বিক্রিয়া শেষে দেখো CH2 বন্ড Br এটা তৈরি হচ্ছে, CH2 বন্ড Br এটা তৈরি হচ্ছে। চিন্তা করো, ব্রোমিন যখন একসাথে ছিল তখন সে লাল বর্ণের দ্রবণ ছিল, এখন কি এই ব্রোমিন একসাথে আছে নাকি নতুন যৌগ তৈরি করে ফেলছে? উত্তর হচ্ছে নতুন যৌগ তৈরি করে ফেলছে। কার সাথে, অ্যালকিনের সাথে। এবং অ্যালকিনের সাথে নতুন যৌগ তৈরি করে সে দেখো এখন আর অ্যালকিন নাই, সে এখন তোমার অ্যালকেনে রূপান্তর হয়ে গেছে। এবং সে যে অ্যালকেনে রূপান্তর হয়ে গেছে এটার নাম হচ্ছে দেখো ব্রোমিন, ব্রোমিন থেকে ব্রোমো বলে, দুইটা ব্রোমিন এই জন্য একে বলা হচ্ছে ডাইব্রোমো, দুইটা ব্রোমিন এই জন্য একে বলে ডাইব্রোমো। দেখো এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে ইথ, 2 কার্বন বিশিষ্ট তাহলে হচ্ছে ইথ। এবং যেহেতু অ্যালকেন এই জন্য একে বলা হচ্ছে ইথেন, তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এই জন্য এর নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। নাম কি, ডাইব্রোমো ইথেন। তাহলে একটু খেয়াল করো, CH2 ডাবল বন্ড CH2 তার সাথে ব্রোমিন সংযোজন করলাম, লাল বর্ণের দ্রবণ, এ যখন ব্রোমিন সংযোজিত হইলো তখন নতুন যৌগ তৈরি করলো, সেটা হচ্ছে ডাইব্রোমো ইথেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ডাইব্রোমো ইথেন হচ্ছে বর্ণহীন, এই ডাইব্রোমো ইথেন কেমন, বর্ণহীন। তাহলে দেখো পাত্রের ভিতরে যেই ব্রোমিন ছিল ইনিশিয়ালি তার লাল বর্ণ ছিল, যখনই তুমি তার ভিতরে ইথেন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দিচ্ছ, সংযোজন বিক্রিয়া ঘটে বর্ণহীন হয়ে যাচ্ছে না? তো এই যে লাল বর্ণ নেই হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বন বা অ্যালকিন ছিল। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে এই পাত্রের ভিতরে কিছু একটা আছে যেটার বর্ণ লাল। এখন তুমি জানো এই লাল বর্ণকে তুমি যদি দূর করতে চাও তাহলে এর সাথে আর কিছু একটা দিতে হবে। কি দিবা, একটা অ্যালকেন দিবা বা অ্যালকিন দিবা। সেই অ্যালকিন যখন তুমি দিছো আর লাল বর্ণ দূর হয়ে গেছে, তাহলে তুমি শিওর হয়ে যাবা যে অ্যালকিন দেওয়ার কারণে লাল বর্ণ দূর হয়ে গেল, অন্য কিছু দিলে তো আর হইতো না। তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো যে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার অ্যালকিন, এটা হচ্ছে আমার অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো এই যে টোটাল পরীক্ষাটা, এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এইটা তোমার জন্য তোমার লেভেলে যে কি পরিমাণ আসে এটার কোনো ঠিক নাই, তোমার লেভেলে যে কি পরিমাণ আসে এটা কোনো ঠিক নাই। সো এত পরিমাণ আসে যে এই জিনিসটা তোমার মাস শিখে রাখতে হবে, এই জিনিসটা এর ব্যাখ্যা তোমার মাস জানতে হবে, এবং এখানকার কথাগুলো মাস তোমাকে শিখতে হবে। যে ব্রোমিন যখন দ্রবণ আকারে থাকে তখন তার বর্ণ হচ্ছে লাল বর্ণের দ্রবণ, সে যখন ইথেনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে তখন তার বর্ণ হচ্ছে বর্ণহীন। তাহলে এই জায়গাতে লাল বর্ণ থেকে বর্ণহীন একটা শিফট তৈরি হচ্ছে, একটা চেঞ্জ আসছে। এই চেঞ্জের মাধ্যমে আমরা শনাক্তকরণ করি যে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, অসম্পৃক্ততার পরীক্ষার বিক্রিয়া। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আরেকটা তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, সেটা হচ্ছে তোমার অসম্পৃক্ততার পরীক্ষায় এই CH2 ডাবল বন্ড CH2 এইটাই তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে করা হয়, জারণের মাধ্যমে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণের মাধ্যমে। সো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এইটা নিই, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই। এখানে আমাদের একটা স্পেশাল জিনিস জানতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4
এটার একটা বর্ণ আছে, বর্ণটা কি? গোলাপি বর্ণ। সো এটাও একটা পরীক্ষা বা টেস্ট, গোলাপি বর্ণ। সো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর যে গোলাপি বর্ণ আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এরা দুইটা একসাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে। কি করে? জায়মান অক্সিজেন। এই জিনিসটার নাম কি? অক্সিজেনের তিন সাইডে ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে কি? জায়মান অক্সিজেন। মনে থাকবে কি অক্সিজেন? জায়মান অক্সিজেন। সো এইটা হচ্ছে জায়মান অক্সিজেন, ইংলিশে বলে ন্যাসকেন্ট অক্সিজেন। সো এই জায়মান অক্সিজেনের কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়া, এবং এর আরেকটা কাজ হচ্ছে জারণ করা। কি করা? জারণ করা। তো এই জায়মান অক্সিজেন এখানে তৈরি হওয়ার পর এই কি করবে? এই অংশটাকে জারণ করবে। সো জারণ করলে কি হবে? এখানে কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যাবে, ভেঙে যে CH2 বন্ড CH2 এরকম তৈরি হবে। এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে। সো এই যে দুইটা হাত খুললো, এখন জায়মান অক্সিজেন অন্য একটা কোথাও থেকে হাইড্রোজেনকে কালেক্ট করবে, করে এসে সেই হাইড্রোজেন নিয়ে এখানে এসে OH বসাই দিবে। সো ইনিশিয়ালি ছিল সে অ্যালকিন। ইনিশিয়ালি কি ছিল? অ্যালকিন ছিল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। জায়মান অক্সিজেনকে ধরে নিয়ে এনে সেখানে এসে OH বসাই দিল। তাহলে OH বসানো মানে এ কিন্তু অ্যালকোহল। তাহলে এই যৌগটা কি? OH বসানো মানে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে OH বসানো মানে অ্যালকোহল। তাহলে যেই অ্যালকোহলটা আমরা বসাইছি, খেয়াল করো, এই অ্যালকোহল এখানে বসার ফলে এখন এই জায়গায় এই KMnO4 এর যে বর্ণ ছিল গোলাপি বর্ণ, সেটা কি আর আছে? উত্তর হচ্ছে না, এটা বর্ণহীন হয়ে গেছে। সো এই যৌগের একটা নাম আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে। এই যৌগটার নাম কি? এটা এমসিকিউতে আসে। এমসিকিউ এটা মনে রাখবা যে এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। যখনই দুইটা OH থাকে তখন সেটাকে গ্লাইকল বলে। মাথায় রাখবা, যখনই কোথাও OH দুইটা পাবা এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকল। মাথায় রাখবা, যখনই OH দুইটা পাবা সেই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকল। সো CH2 OH বন্ড CH2 OH, এই যৌগকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল তৈরি হওয়ার সময় আমি যে KMnO4 এর যে দ্রবণ ব্যবহার করছি, KMnO4 এর দ্রবণ গোলাপি বর্ণ ছিল, সেই গোলাপি বর্ণ এখন বর্ণহীন হয়ে গেছে। সো এই দ্রবণটা গোলাপি বর্ণের ছিল, গোলাপি বর্ণ এখন বর্ণহীন হয়ে গেছে। সো গোলাপি বর্ণ বর্ণহীন করার যে প্রসেস, এই প্রসেসে আমরা কি করতেছি? এই প্রসেসে আমরা জায়মান অক্সিজেন ব্যবহার করতেছি। সো এটাও একটা তোমার অসম্পৃক্ততার শনাক্তকরণ বিক্রিয়া। এটাও আমার বিভিন্ন সময় আসে। ঠিক আছে? কি বলে যে অ্যালকিনের জারণ বিক্রিয়া দেখাও, এই বিক্রিয়াতে KMnO4 এর বর্ণ কি ছিল, এই যৌগটার নাম কি, বিভিন্ন অংশ আসে, এই অংশ থেকে আসে, এই অংশ থেকে আসে, এই অংশ থেকে আসে, এই অংশ থেকে আসে। সো ভালো করে এই বিক্রিয়াটা শিখে রাখবা, যত বেশি পারো এই বিক্রিয়াটা প্র্যাকটিস করো। VVI ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়ান শট MCQ যে ক্লাসটা দিছি বা দিব, ওই ক্লাসে দেখবা এই জায়গা থেকে কত প্রশ্ন আসছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝাই দিব। ওকে, সো আমরা এখানে ইথিলিন গ্লাইকলের এই বিক্রিয়াটা দেখে ফেললাম। এখন আমরা ইথিনের আরেকটা বিক্রিয়া দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। সেটা হচ্ছে একটা ইথিনকে CH2 ডাবল বন্ড CH2, একে যদি আমরা হাই টেম্পারেচার এবং প্রেসারে, ঠিক আছে, 1000 অ্যাটম বায়ুমণ্ডলীয় চাপ, 1000 অ্যাটম চাপ এবং তোমার 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং তোমার সামান্য অক্সিজেনের উপস্থিতিতে তোমার যদি বিক্রিয়া করাই, তখন এইগুলার উপস্থিতিতে যেই বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ার নাম হচ্ছে পলিমাকরণ। পলিমাকরণ মানে কি? পলিমাকরণ মানে হচ্ছে মনোমার এবং পলিমারের কনসেপ্ট বুঝতে হবে। মনোমার মানে হচ্ছে একটা একক বিক্রিয়ক থাকা, আর পলিমার মানে হচ্ছে একাধিক বিক্রিয়ক একসাথে যুক্ত হওয়া। তো ধরো এই জায়গাতে একটা রিং আছে, এই একটা রিংকে আমরা বলছি মনোমার। এখন যদি আমরা এই একটা রিং এর সাথে আরো 5টা রিং পর পর বসাই একটার সাথে একটা কানেক্ট করি, এইটাকে বলা হচ্ছে পলিমার। তো এই টোটাল রিং এ খেয়াল করো, এই একটা রিং হচ্ছে কি আমাদের মনোমার। ঠিক আছে? মনোমার। আর সবগুলা রিং মানে কি? আমাদের পলিমার। সো পলি মানে বহু আর মনো মানে এক, পলিমার। সো যখন আমাদের এখানে যৌগ একটা আছে তখন এটা হচ্ছে মনোমার। এই একটা যৌগ যখন একাধিক যৌগের সাথে যুক্ত হয়ে এখানে একটা নতুন যৌগ গঠন করবে, অনেক বড় সেম টাইপের বন্ধনের মাধ্যমে গঠন করবে, সেটাকে বলা হচ্ছে পলিমার। সো যেই বিক্রিয়ার মাধ্যমে এই পলিমার গঠন করে তাকে বলা হচ্ছে পলিমাকরণ। সো এইগুলো বেসিক, তোমরা জানো আশা করি। তো এখানে দেখো এই ইথিন যৌগটা n সংখ্যক এখানে উপস্থিত আছে। সো n সংখ্যক উপস্থিত থেকে এ কি করবে? এই মাঝখানের কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে ফেলে, খেয়াল করো,
এদিকে একটা হাত খুলে দিবে, এদিকে একটা হাত খুলে দিবে, দিয়ে এই জায়গাতে চেইন আকারে লম্বা হয়ে বড় হইতেই থাকবে। কত দূর যাবে? যেহেতু এখানে এন আছে, এখানেও এন সংখ্যক বার বসতে থাকবে। সো এটা ছিল তোমার ইথিল, এটা ছিল কি ইথিন। আর এই পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমে এখানে যে যৌগটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে পলিথিন। আমরা যে পলিথিন ব্যাগগুলা ইউজ করি, সেই পলিথিন ব্যাগগুলা পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। সো এটা হচ্ছে ইথিন, ওটা কি পলিথিন। তো ইথিনের মাধ্যমে, ইথিন থেকে পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় হচ্ছে পলিথিন। ঠিক আছে, এটাও একটা চমৎকার বিক্রিয়া যেটা আমাদের বিভিন্ন সময় আসে। দুইটা জিনিস আসে পলিমাকরণ থেকে, দুইটা জিনিস আসে, একটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভিসির বিক্রিয়াটা আসে, আর একটা হচ্ছে পলিথিনের বিক্রিয়াটা আসে। এই দুইটা জিনিস শিখতে হবে। ঠিক আছে, পলিমাকরণ বিক্রিয়ার খুব গুরুত্বপূর্ণ দুইটা ফ্যাক্টর। ওকে, এছাড়া আমাদের নাইলন 6,6টাও আসে, নাইলন তৈরির যে বিক্রিয়াটা। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, এন্ড আমরা ইথিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়াটাও সুন্দর মতো শিখে ফেলছি। গ্রেট, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় এবং আমরা এইটা শিখে ফেলি, চলো আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কি কি আছে। আমাদের অ্যালকাইনের বিক্রিয়া আছে, অ্যালকাইনের বিক্রিয়া। সো আমরা এখন হেডলাইন দিব অ্যালকাইন। অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। যারা যারা কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো কার্বন কার্বন ত্রিবন্ধন অ্যালকাইন, এদের বেসিক যে সংকেত সেটা হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে আমাদের বেসিক সংকেত অ্যালকাইনের। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন C2, এটা যদি হয় তাহলে এর থেকে 2 গুণ 2n মানে কি 2 দুগুণে 4, তার থেকে 2 বাদ মানে C2H2, মানে যৌগটা হবে CH ট্রিপল বন্ড CH। এই যৌগটা হচ্ছে একটা অ্যালকাইন। সো এইভাবে আমরা বিভিন্ন অ্যালকাইন যৌগ পাই। সো অ্যালকাইন যৌগ পাইতে গেলে আমাদের মিনিমাম 2 কার্বন লাগবে, তাছাড়া আমরা অ্যালকাইন পাবো না। অ্যালকিন এবং অ্যালকাইন আমাদের মিনিমাম 2 কার্বন দিয়ে তৈরি করতে হয়। সো আমরা যদি এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এটাকে বলা হচ্ছে ইথিলিন, এটা প্রস্তুত করতে চাই, তাহলে প্রস্তুতির বিক্রিয়াতে প্রথমেই মাথায় রাখতে হবে, প্রস্তুতির যে গুরুত্বপূর্ণ অ্যালকাইন প্রস্তুতির সেই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম বিক্রিয়াটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে তৈরি। ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে CsC2, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড মানে ওই যে কার্বাইড গুলো দেখি না আমরা, ওই কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা যদি পানি সংযোজন করি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা যদি পানি সংযোজন করি, তাহলে এখানে ইথাইন প্রস্তুত হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত হয়। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তোমার অ্যালকাইন তৈরির বিক্রিয়া। এবং এই বিক্রিয়া থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে অ্যালকাইন তৈরিতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হয়, তার মানে ক্যালসিয়াম কার্বাইড কিন্তু একটা জৈব যৌগ। ঠিক আছে, প্রশ্ন করবে নিচের কোনটি জৈব যৌগ, এমসিকিউতে উত্তর দিবা ক্যালসিয়াম কার্বাইড একটা জৈব যৌগ। বুঝতে পারছো? ক্যালসিয়াম কার্বাইডকে দেখে তোমার মনে হবে অজৈব যৌগ, বাট এটা অজৈব যৌগ না, এটা একটা জৈব যৌগ। মাথায় রাখবা এটা কি, এটা একটা জৈব যৌগ। সো এই বিক্রিয়া থেকে এই এমসিকিউটা আসে, পাশাপাশি এই ইথাইন প্রস্তুতিটা আসে। সো তোমাকে বলবে ইথাইন প্রস্তুতি দেখাও, ইথাইন প্রস্তুতি দেখাইতে বলবে এটা। আবার কখনো কখনো এই জিনিসটাকে বলে দিবে এ, এবং এমসিকিউতে বলবে এ যৌগটা আসলে কি, তখন তোমাকে দাগাইতে হবে এটা হচ্ছে ইথাইন। বুঝতে পারছো? সো আশা করি ক্লিয়ার। প্রথমে আমাদের ক্যালসিয়াম কার্বাইড দিবে, পানি দিবে, বিক্রিয়া দিবে, বিক্রিয়া এখানে একটা বক্স করে দিয়ে বলবে এটা হচ্ছে এ যৌগ, এবং বলবে যে এ যৌগটা আসলে কি, তখন তোমাকে দাগাইতে হবে ইথাইন। সো এটা হচ্ছে ইথাইন প্রস্তুতির একটা বিক্রিয়া। আশা করি ইথাইন প্রস্তুতি আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি সংযোজন করে আমরা ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, এটা মানে কিন্তু আবার চুনের পানি। দেখো মাথায় রাখবা এটা কিন্তু চুনের পানি। কয়েকটা জিনিস এখানে আমাদের স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর, মুখস্থ করতে হয়, এটা হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি, এটা হচ্ছে চুনের পানি। চুনের পানি আমরা বাজার থেকে চুনা পাথর কিনে আনি, বা কখনো কখনো চুনের গুঁড়া কিনে আনি। চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট অবস্থায় যখন থাকে তখন পাথর আকারে থাকে, যখন গুঁড়া অবস্থায় থাকে তখন ক্যালসিয়াম অক্সাইড অবস্থায় থাকে। এই দুইটাকে যদি আমরা পানির ভিতরে দিই, দুইটাই আমাদের চুনের পানি তৈরি করে, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। এবার দেখো আমরা যদি একটু আগের মতো তোমার অ্যালকাইনের বিক্রিয়াগুলা দেখি, তাহলে বিক্রিয়াতে কি কি পাবো। সেম ভাবে আমরা আগে যেগুলো দেখতেছিলাম
সেইগুলারই অ্যালকাইনের আমরা কিছু বিক্রিয়া পাবো। যেমন ধরো অ্যালকাইনের বিক্রিয়া আমরা আগেও দেখছি, কার্বন কার্বন ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই যে ইথাইন যৌগটা নিলাম, এর সাথে আমরা যদি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া নিই, আমরা আগেও দেখে আসছি নিকেলের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এ একবারে অ্যালকেনে রূপান্তর হবে এবং মাঝখানে আমরা জানি যে দুইটা স্টেপ আছে, আগেও আমরা এই বিক্রিয়া দেখে আসছি। সো এটা একটা বিক্রিয়া, যেই বিক্রিয়া আমাদের ইথাইন দেয়, আমরা আগেও দেখে আসছি। দ্বিতীয় হচ্ছে এই ইথাইন CH3 ট্রিপল বন্ড CH, এই ইথাইন যে যৌগটা আছে, এই ইথাইন যৌগটাই আবার আমাদের ব্রোমিন সংযোজন করে, ব্রোমিন সংযোজন করে। সো ব্রোমিন সংযোজন করলে ইথাইন যৌগ ব্রোমিন সংযোজন করে CH Br2 CH Br2 এটা তৈরি করে। তাহলে এটাও কিন্তু আমাদের সেই ব্রোমিন সংযোজনের, এটা ব্রোমিন লাল বর্ণের দ্রবণ ছিল, লাল বর্ণের দ্রবণ ছিল, পরবর্তীতে বর্ণহীন হয়ে গেছে। তাহলে এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, এটা নাম্বার 1 বিক্রিয়া, এটা নাম্বার 2 বিক্রিয়া। তাহলে ব্রোমিন সংযোজন শুধুমাত্র যে 2টা কার্বন বিশিষ্ট যৌগে হয় তা কিন্তু না, 2 কার্বন বিশিষ্ট যৌগ কিন্তু এই বিক্রিয়ার সেকেন্ড স্টেপ। আমরা যদি একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে বুঝতে পারবা, প্রথমে CH ট্রিপল বন্ড CH, এর সাথে ব্রোমিন যাবে, কয়টা ব্রোমিন? 2টা ব্রোমিন। ভেঙে যে একটা বন্ড ভাঙবে, ভেঙে CH ডাবল বন্ড CH, এই সাইডে একটা ব্রোমিন আর এই সাইডে একটা ব্রোমিন যুক্ত হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপ। পরের স্টেপে আবার ব্রোমিন যুক্ত হয়ে, পরের স্টেপে দেখো CH এই সাইডে Br2 আসে, CH এই সাইডে Br2 আসে, ঠিক আছে? এইভাবে কিন্তু 2 স্টেপে বিক্রিয়াটি হচ্ছে এবং 2 স্টেপে বিক্রিয়াটি হয়ে আমরা ফাইনালি এই প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে এখানে আমরা আগের বার দেখছিলাম শুধুমাত্র একটা স্টেপ, কোন স্টেপটা? আমরা মাঝখানের এই স্টেপটা দেখছিলাম, এই স্টেপটা দেখছিলাম, তখন এখানে ব্রোমিন ছিল না, হাইড্রোজেন ছিল। এখন আমরা দেখছি যদি 3 কার্বন বিশিষ্ট হয় তখনও সেম বিক্রিয়া দেয় এবং শেষ পর্যন্ত যে 1 কার্বনে মানে 3 বন্ধন বিশিষ্ট হইলে আমাদের 1 বন্ধনে যে রূপান্তর হয়, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া। সো ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয়। এছাড়া আমরা কি করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ VBI একটা বিক্রিয়া করতে পারি, ইথাইনের পানি সংযোজন। তো দেখো ইথাইন নিব, এই ইথাইনের সাথে আমরা এখানে পানি সংযোজন করব। কি করব? পানি সংযোজন করব। বাট পানি সংযোজনের জন্য আমাদের কিছু স্পেসিফিক শর্ত থাকবে। কি শর্ত? দেখো 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড HgSO4, এই দুইটার উপস্থিতিতে যদি আমরা এখানে ইথাইনের পানি সংযোজন করি, ইথাইনের পানি সংযোজন করলে, এই দুইটার উপস্থিতিতে পানি সংযোজন করলে এই দুইটা হাইড্রোজেন এখানে চলে আসে আর এই অক্সিজেন এখানে চলে এসে আমাদের সরাসরি CH3 বন্ড CHO ইথানলে রূপান্তর করে, যেটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। এটা একটা ব্যতিক্রম বিক্রিয়া, তোমার লেভেলে ব্যতিক্রম, একটু বড় হইলে এটা আবার খুব নরমাল একটা বিক্রিয়া। যখন তুমি 11-12 উঠবা এটা খুব নরমাল একটা বিক্রিয়া, বাট তোমার লেভেলে এটা একটা ব্যতিক্রম বিক্রিয়া এবং ব্যতিক্রম বিক্রিয়া হওয়ার কারণে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এটা মাথায় রাখবা। কি হয়? ইথাইনের সাথে পানি সংযোজন হয়, সংযোজনের শর্ত হচ্ছে 2% মার্কিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড। এই 2% 20% এইটাও কিন্তু এমসিকিউতে আসে, এটাও কিন্তু এমসিকিউতে আসে। এন্ড এখান থেকে যেই প্রোডাক্টটা তৈরি হয় এটাও এমসিকিউতে আসে। সো দুইটাই আমাদের গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখার মতো একটি জিনিস, সো আমাদের মাথায় রাখতে হবে। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। কি করলাম? আমরা এখানে অ্যালকিনের বিক্রিয়াগুলা দেখলাম, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। সাবাস, এই পর্যন্ত ক্লিয়ার হইলে এখন একটু ভিডিওটা পজ করো, আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার বাকি অংশ ক্লাসটা তোমাদের রেকর্ড করে দিব। সো চলো আমরা পরবর্তী অংশ দেখি। পরবর্তী অংশে আমাদের অ্যালকোহল আছে। হ্যাঁ, সো অ্যালকোহলে আমাদের যেই কয়টা জিনিস পড়তে হবে তোমাদের এই লেভেলে লাগবে। অ্যালকোহল অনেক বড় একটা চ্যাপ্টার, অ্যালকোহল থেকে অনেক কিছু পড়া যায়, কিন্তু তোমাদের লেভেলে যতগুলো লাগবে আমরা ততটুকুই দেখাবো। অলরেডি অ্যালকোহলের প্রস্তুতি কিন্তু তুমি দেখে ফেলছো। কিভাবে? দেখো, একটা বিক্রিয়া আমরা দেখছিলাম প্রস্তুতির ভিতরে যে CH3 CH2 Br, অর্থাৎ তোমার হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। সো ইথাইল ব্রোমাইড বা ইথাইল ক্লোরাইড যে কোনো একটা যৌগ নাও, ক্লোরিন নিলেও বিক্রিয়া করবে, ব্রোমাইড নিলেও বিক্রিয়া করবে। একে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, সোডিয়াম এবং ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। এবং দেখো এই OH এখানে যে বসে যায়, বসে যে CH3 CH2 Br তৈরি করে। এখন এখানে না দুইটা কাহিনী আছে।
কোনো জায়গায় এই CH3CH2 আচ্ছা বিআর না, এখানে তো OH বসবে। সো কোনো জায়গায় CH3CH2 বিআর এই জায়গাতে অ্যালকোহল সরাসরি বসে, আবার কোনো জায়গায় এই অ্যালকোহল না তৈরি হয়ে দেখবা এখান থেকে OH আর এখান থেকে H মিলে অ্যালকিন তৈরি করে। সো এখানে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে, দেখো একটু লিখে দিলে তোমার মনে থাকবে। একটা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসটা, এটাকে তুমি যদি অ্যালকোহলিক মিডিয়ামে নিয়ে যাও, তাহলে অ্যালকোহলিক মিডিয়ামে এ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে। অ্যালকোহলিক মিডিয়ামে এ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড একেই তুমি যদি অ্যাকুয়াস মিডিয়ামে দাও, অ্যাকুয়াস মিডিয়ামে দিলে এ হচ্ছে অপসারণ বিক্রিয়া করে, অপসারণ। সো অ্যাকুয়াস মিডিয়াম মানে কোথাও যদি জলীয় কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ কোথাও যদি জলীয় কথা উল্লেখ থাকে, তখন ওখানে অপসারণ ঘটবে, আর অপসারণ হলে অ্যালকিন প্রস্তুত হবে। বাট যখনই অ্যালকোহলিক মিডিয়ামে দিবা তখন সে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। অর্থাৎ এখানে দেখো প্রতিস্থাপন হয়েছে, এই সোডিয়াম এই ব্রোমিনকে নিয়ে চলে গেছে, এই OH সরাসরি এখানে চলে আসছে। এই OH সরাসরি এখানে চলে আসা মানে এটা কিন্তু প্রতিস্থাপন। এই জায়গাটা কিন্তু খালি হয়ে যায় নাই, খেয়াল করো, এই জায়গাটা খালি হয়ে যায় নাই। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে তোমার বড় লেভেলের জিনিস, মানে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন শেখার জিনিস। তোমার হচ্ছে সাইজেফ, মার্কোনিকভ, এই নিয়ম কানুনগুলো আছে। সো বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে বা মেকানিজমের মাধ্যমে জৈব যৌগের বিক্রিয়া হয়, তখনকার শেখা জিনিস। বাট ইনিশিয়ালি তুমি যদি এই জায়গাতে একটু মনে রাখা ট্রাই করো, তাহলে তোমার এই কনফিউশনটা অন্তত দূর হবে যে আচ্ছা কখন আমার এখানে OH বসবে আর কখন আমার এখানে CH2 হবে, মানে কখন ডাবল বন্ড হবে। সো আমরা এখানে দেখলাম যে অ্যালকাইল ব্রোমাইড বা ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে যদি বিক্রিয়া করে, তখন আমরা এখানে CH3CH2OH পাই, অর্থাৎ এই জায়গাতে আমরা অ্যালকোহল পাই। সো অ্যালকোহল তৈরির একটা বিক্রিয়া দেখলাম। এছাড়া অ্যালকোহল তৈরির আরো কিছু বিক্রিয়া আছে, বা অ্যালকোহলের আরো কিছু বিক্রিয়া আছে। সাপোজ ধরো আমরা এখানে একটা অ্যালকোহল নিলাম CH3CH2OH, ইথানল। সো এই ইথানলকে যদি আমরা তোমার K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করি। সো K2Cr2O7 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা একটা শক্তিশালী বা তীব্র জারক। সো এই তীব্র জারক, শক্তিশালী জারক, এ কি করবে, এখানে জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেন তোমার অ্যালকোহলকে জারণ করবে। সো অ্যালকোহলকে একবার জারণ করলে এ তৈরি করে হচ্ছে অ্যালডিহাইড, একবার জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। একে যদি আবারও আমরা জারণ করি K2Cr2O7 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তখন আমাদের আবারও জায়মান অক্সিজেন জারণ করে। আরেকবার জারণ করলে আমাদের তৈরি হয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সো একবার জারণ করলে অ্যালডিহাইড, আরেকবার জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর হয়। সো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। বিভিন্ন সময় এমসিকিউতে তোমার এটা কাজে লাগবে, এই লাইনটা। সো এই লাইনটা মাথায় রাখবা। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এই যে টোটাল এই প্রসেসটা হচ্ছে জারণ প্রসেস, ঠিক আছে, জারণ প্রসেস। তুমি আবার উল্টায় আসতে পারো, এই সাইড থেকে এই পর্যন্ত আসতে গেলে তোমাকে আবার করা লাগবে হচ্ছে বিজারণ। বিজারণের জন্য আমরা কি ব্যবহার করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোর হাইড্রাইড, এগুলা ব্যবহার করে জায়মান হাইড্রোজেন তৈরি করি, এন্ড জায়মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করি। বুঝতে পারছো? সো এই প্রসেসটা জারণ, এই প্রসেসটা বিজারণ। সো তুমি অ্যালকোহল থেকে ওই জিনিসটা তৈরি করলা, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আবার অ্যালকোহল রূপান্তর করতে পারবা। তোমার ইচ্ছা, তুমি যেদিক থেকে সেদিকে যাইতে চাও। সো তুমি যেদিকে থেকে যেদিকে যাইতে চাও ওটা তুমি যাইতে পারবা, কোনো সমস্যা নেই। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে যে অ্যালকোহল থেকে আমরা কি কি বিক্রিয়া আসলে করতে পারবো। সো অ্যালকোহল থেকে বেসিক্যালি আমাদের এই দুইটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, এন্ড আমরা এই দুইটা বিক্রিয়া শিখে ফেললাম। এবার আমার অ্যালডিহাইডের কিছু বিক্রিয়া শিখতে হবে। অ্যালডিহাইড, সো অ্যালডিহাইড জিনিসটা তো আমরা চিনি, তাই না? অ্যালডিহাইড এর সংকেত হচ্ছে RCHO। সো RCHO যদি কোথাও তৈরি হয়, তখন সেই জিনিসকে আমরা বলবো হচ্ছে অ্যালডিহাইড। সো আমরা অলরেডি অ্যালডিহাইড প্রস্তুতি দেখে ফেলছি। একটা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে অ্যালকাইন বা ইথাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া যদি আমরা করি, এন্ড সেখানে আমরা যদি 20% সালফিউরিক অ্যাসিড নিই, 20% সালফিউরিক অ্যাসিড and 2% মার্কিউরিক অ্যাসিড নিই, HgSO4, তখন এ সরাসরি পানি সংযোজন করে তোমার CH3CHO বা অ্যালডিহাইড প্রস্তুত করে। এই বিক্রিয়া আমরা অলরেডি দেখছি। সো এই বিক্রিয়াটাই তোমাদের লেভেলে অ্যালডিহাইডের প্রস্তুতি আছে। অ্যালডিহাইডের শুধুই একটা বিক্রিয়াই তুমি শিখবা। এবং তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফর্মালডিহাইড বলে একটা জিনিস আছে। এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে ফর্মালডিহাইড বলে, HCHO, ফর্মালডিহাইড, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। সো এইটাকে বলে হচ্ছে ফর্মালডিহাইড। সো এই যে ফর্মালডিহাইড দেখতেছো তুমি, এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, কয় পার্সেন্ট?
40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণকে, ঠিক আছে, 40% জলীয় দ্রবণকে তোমার বলে হচ্ছে ফরমালিন, 40% জলীয় দ্রবণকে বলা হচ্ছে ফরমালিন। সো এই কথাটা মনে রাখতে হবে। বিভিন্ন সময় 1 মার্কের এমসিকিউ দেয়, 1 মার্কের এমসিকিউ দেয় বা অনেক কিছু চলে আসে। তো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা বলবো হচ্ছে ফরমালিন। সো এই যে ফরমালিন, ফরমালিনের ক্ষেত্রে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি 40% জলীয় দ্রবণ, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে 40% হচ্ছে 40% বা 40% হচ্ছে জল আছে আর 60% আছে হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে। কখনো কখনো এটা আসে যে তোমার ফরমালিনে ফর্মালডিহাইডের পরিমাণ কত আর পানির পরিমাণ কত। সো জল বা পানির পরিমাণ 40 আর ফর্মালডিহাইডের পরিমাণ 60। সো এটাও আমাদের এখান থেকে মনে রাখতে হবে। এইটুকুই তোমাদের লেভেলে কার্যকরী, বুঝতে পারছো? এবার তুমি যদি দেখো, আমরা একটু আগেই দেখে আসছি যে অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা এই জায়গাতে ফর্মালডিহাইডের বা অ্যালডিহাইডের আরেকটা বিক্রিয়া দেখতে পারি যে আমাদের এখানে ধরো CH3CHO আছে, একে যদি আমরা এখন জারণ করি, একে আমরা যদি জারণ করি কার উপস্থিতিতে? K2Cr2O7 প্লাস পানির উপস্থিতিতে প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি জারণ করি, তাহলে এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা জারণ করি তাহলে সেই জারণ শেষে কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড পাই, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, সো এইটা একটা জিনিস, এই জিনিসটা আমরা মনে রাখা ট্রাই করব। এরপরে আসো আমাদের এখান থেকে আর কি কি আসবে, এখান থেকে আর কি কি আসবে, এখান থেকে আমাদের রূপান্তর আসবে। সো আমরা এখন একটু হেডলাইন দিব, একটা স্পেশাল রূপান্তর শিখব। এখানে আমাদের একটা রূপান্তর আসবে। সো রূপান্তরটা আমরা একটু শিখব। রূপান্তরটা কি? ধরো তোমাকে বললো যে, এরকম বললো যে ইথেন থেকে ইথানলে রূপান্তর করো, ইথেন থেকে ইথানল, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করো। সো ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড এইটাতে রূপান্তর করো, বা ইথেন থেকে ইথানলে রূপান্তর করো। সো যেটাই বলুক, এই রূপান্তরটা তুমি যদি করতে চাও তাহলে কেমনে করবা? সো প্রথমে আসো ইথেনের ব্যাপারটা দেখো। সো আমরা ইথেন নিলাম, CH3 ইথেন নিলাম। সো এই ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত যদি আমাদের যাইতে হয় তাহলে আমাদের অনেক কিছু করা লাগবে। প্রথম কথা, আমরা এখানে ক্লোরিন সংযোজন করব ইউভি এর উপস্থিতিতে, এবং এটাকে আমরা এক স্টেপে থামাই দিব। সো এক স্টেপে যদি থামাই দিই তাহলে আমাদের এখানে CH3CH2Cl আসবে প্লাস HCl আসবে। এখন দেখো এই জায়গাতে যে CH3CH2Cl, এই জায়গাতে আমার এই ক্লোরিন থাকার কারণে যৌগটা অ্যাক্টিভ, ইথাইল ক্লোরাইড। আমরা একটু আগে দেখছি ইথাইল ক্লোরাইড যদি আমরা পাই তখন এই জায়গাতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আমরা যদি এই জায়গাতে আমরা যদি অ্যালকোহলিক মিডিয়ামে বিক্রিয়া করাই তখন এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়াতে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় এবং এই OH টা বসে যে CH3CH2OH তৈরি হয়। অর্থাৎ আমরা এখানে দেখো অ্যালকোহল পেয়ে গেছি, অর্থাৎ আমরা ইথেন থেকে ইথানলে রূপান্তর করে ফেলছি। যদি আমাদের ইথেন থেকে ইথানল বলতো তাহলে আমরা এই জাস্ট 2 স্টেপেই কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম। এখন আমাদের যেহেতু ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করতে বলছে তাহলে আমরা কি করব? এই ইথানল বা অ্যালকোহল যেটা আছে এইটাকে এখন আমরা কি করব? K2Cr2O7 এর উপস্থিতিতে জারণ করব, K2Cr2O7 এন্ড সালফিউরিক অ্যাসিড। এটার উপস্থিতিতে একবার জারণ করলে CH3CHO এটা পাবো। আচ্ছা, একবার জারণ না করে যদি আমরা দুইবার জারণ করি K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, দুইবার জারণ করি তাহলে এখান থেকে CH3COOH পাবো। সো খেয়াল করো, দুইবার জারণ করার কারণে আমরা এই পর্যন্ত আসছি। তাহলে দেখো আমাদের রূপান্তরে আমরা জাস্ট 3টা স্টেপ ব্যবহার করে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে ফেলছি। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, আমাদের কাজে লাগবে। যদি কখনো বলে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করো তাহলে তুমি এই প্রসেসটা ব্যবহার করে, এই বিক্রিয়াটা ব্যবহার করে করতে পারবা। আচ্ছা, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড এটা ছাড়াও আমাদের আরো রূপান্তর বলতে পারে। যেমন ধরো আমাদের যদি এরকম বলে ইথেন থেকে মিথেনে রূপান্তর করো। তো দেখো ইথেন থেকে মিথেনে রূপান্তর, এই কথাটার মানে হচ্ছে আমাদের কার্বন সংখ্যা 1 কমাতে হবে। সো কার্বন সংখ্যা 1 আমরা কিভাবে কমাবো? প্রথম কথা, আমরা ইথেন নিলাম। এখন ইথেনকে আমরা অ্যাক্টিভ করার জন্য ক্লোরিনেশন করব একবার স্টেপে। সো একবার স্টেপে ইউভি দিয়ে যখন ক্লোরিনেশন করব তখন CH3CH2
Cl তৈরি হবে, পাশাপাশি HCl তৈরি হবে। এখন আমরা জানি এই অংশে আমরা যদি এটাকে অ্যালকোহলে রূপান্তর করতে চাই, তাহলে CH3 CH2Cl এর সাথে আমরা অ্যালকোহলিক অ্যালকোহলিক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নিই, তাহলে আমাদের এখানে CH3 CH2 OH এইটাতে রূপান্তর হচ্ছে। সো তোমাদের লেভেলে আসলে এটাতে অ্যালকোহলিক লেখা লাগবে না, জাস্ট তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা। সো এই জায়গাতে যখন তুমি নিবা তখন দেখো এখানে অ্যালকোহল রূপান্তর হচ্ছে, পাশাপাশি সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এই অ্যালকোহলকে তুমি যদি এখন জারণ করো, খেয়াল করো, এই অ্যালকোহলকে তুমি যদি এখন জারণ করো, শক্তিশালী জারণ করবা কাকে দিয়ে? K2Cr2O7 আর এখানে আসবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে জারণ করলে অ্যাসিডে রূপান্তর হবে, CH3COOH অ্যাসিডে রূপান্তর হবে। আচ্ছা, এই যে অ্যাসিড পাইলাম, খেয়াল করো, এই অ্যাসিডকে এখন যদি আমি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখো অ্যাসিডের সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যাসিডের লবণ RCOON তে রূপান্তর হয়। অ্যাসিডের লবণ পেয়ে গেলাম। এবার যে অ্যাসিডের লবণ, একে আমরা এখন সোডা লাইমের ভিতরে বিক্রিয়া করাবো। অ্যাসিডের লবণ, সোডা লাইম মানে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট এখন এর সাথে উপস্থিত আছে ক্যালসিয়াম অক্সাইড। সো সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে খেয়াল করো, এইটা বিক্রিয়া করে এখান থেকে সোডিয়াম কার্বনেটকে আলাদা করে ফেলবে, এই অংশটা চলে গেলে এই CH3 এর সাথে একটা হাইড্রোজেন বসে CH4 এ রূপান্তর হবে, কাঙ্ক্ষিত মিথেন। তাহলে দেখো আমরা শুরু করছিলাম ইথেন দিয়ে, বাট আমরা শেষ করছি কোথায়? মিথেনে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রূপান্তর ইথেন থেকে মিথেন। তো কখনো যদি আমাদের ইথেন থেকে মিথেন এই টাইপের রূপান্তর বলে, তাহলে আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে। সো আশা করি টোটাল ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো তো রেকর্ডিং সব ঠিকঠাক হচ্ছে কিনা। সো আমাদের ইথেন থেকে মিথেনের রূপান্তর ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আসো আমাদের এখানে পলিমাকরণ বিক্রিয়া দেখতে হবে। পলিমাকরণ বিক্রিয়া আমাদের বইতে দেয়া আছে। সো পলিমাকরণ বিক্রিয়া গুরুত্বপূর্ণ, আমাদের শিখতে হবে। সো আমরা একটু হেডিং দিব পলিমাকরণ বিক্রিয়া। পলিমাকরণ বিক্রিয়ার বেসিকটা তো আমি তোমাদের শেখাইছি। আবার আসো এখন আমরা একটু ভালো করে শিখি। প্রথমে আসো আমরা ইথিন থেকে পলিথিন তৈরি করব। প্রথম পলিমাকরণ বিক্রিয়া সেটা কি? প্রথম পলিমাকরণ বিক্রিয়া হচ্ছে ইথিন থেকে পলিথিন। সো নাম্বার 1 হেডিং দিবা, এভাবে শিখবা, ইথিন থেকে পলিথিন। সো ইথিন হচ্ছে আমাদের মনোমার, পলিথিন হচ্ছে আমাদের পলিমার। সো ইথিনের সংকেত নাও CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। এখন একটা মনোমার নিয়ে তো হবে না, তাহলে আমাদের n সংখ্যক মনোমার সামনে নিতে হবে। নেয়ার পরে আমরা পলিমাকরণ বিক্রিয়ার শর্ত অনুযায়ী প্রথমে আমাদের 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা আমরা নিব, এবং এখানে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিতে হবে, এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটা আমরা আগেও দেখছি, সামান্য অক্সিজেন। সো এই শর্তে পলিমাকরণ বিক্রিয়া হয়। পলিমাকরণ বিক্রিয়ায় যেটা ঘটে যে এই জায়গাতে আমাদের ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ভেঙে যায়। তো আমরা CH2 বন্ড CH2 লিখবো। ডাবল বন্ড যেহেতু ভেঙে গেছে, তাহলে এদিকে একটা হাত খুলে যাবে, এদিকে একটা হাত খুলে যাবে। দুই দিকে দুইটা হাত খুলে গেলে এদিকে হাত দেখো এভাবে হাত বেড়ে যাবে। তাহলে দেখো n সংখ্যক ইথিন বিক্রিয়া করে দেখো n সংখ্যক পলিথিন তৈরি করবে। ঠিক আছে, ইথিন পলিথিন হয়ে যাবে। তো এদিকে হাতগুলো এভাবে লম্বা লম্বা হয়ে এভাবে বসে গেছে। সো কেমনে হয়েছে, কি হয়েছে, মেকানিজম অনেক ডিটেলসে আমরা যাচ্ছি না, বিক্রিয়াটা কিভাবে লিখতে হবে সেটা লিখলাম। এখানে সামনে যাবে আর এখানে যাবে হচ্ছে নিচে। এর মানে হচ্ছে এতগুলা যৌগ একটা করে বসছে পাশাপাশি। সো এটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া, যেটা হচ্ছে আমাদের ইথিন থেকে পলিথিনের বিক্রিয়া। এবার আসো আমাদের প্রোপিন থেকে পলিপ্রোপিন এই বিক্রিয়াটা শিখতে হবে, খুব আসে। প্রোপিন থেকে পলিপ্রোপিন এই বিক্রিয়াটা ভালো করে শিখবো। সো প্রোপিন থেকে পলিপ্রোপিন, তাহলে প্রোপিনটা আগে লেখা শিখবো। প্রোপিনটা যদি আগে লেখা শিখি, দেখো প্রোপিন মানে 3 কার্বন বিশিষ্ট, প্রোপ মানে 3। তাহলে দেখো প্রথমে 1 কার্বন লিখলাম, তারপরে 2 নাম্বার কার্বন দিলাম, ডাবল বন্ড CH2 দিলাম, এটা হচ্ছে প্রোপিন। কেমনে মিলাইলাম, দেখো যেহেতু প্রোপিন মানে অ্যালকিন, তো আমাদের একটা কার্বনে ডাবল বন্ড থাকবে, তাহলে আমাদের লাস্টের কার্বনে বা ফার্স্টের কার্বনে যদি আমরা ডাবল বন্ড দিই, তাহলে বাকি কার্বন দুইটা এভাবে ব্যালেন্স হয়। সো এটা হচ্ছে আমাদের কি লেখার নিয়ম, এটা হচ্ছে প্রোপিন লেখার নিয়ম। সো প্রোপিন তো আর একটা বিক্রিয়া করবে না, n সংখ্যক প্রোপিন বিক্রিয়া করবে। বিক্রিয়া করার সময় পলিমাকরণ বিক্রিয়ায় কিছু শর্ত আছে। সো প্রোপিন যখন পলিমাকরণ বিক্রিয়া দিবে, তখন আমাদের চাপ লাগবে 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 10 অ্যাটম চাপ, 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং বিক্রিয়াটি করার জন্য টাইটানিয়াম ক্লোরাইড এইটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের শর্ত। শর্ত কি?
10 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং টাইটানিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। সো এই টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যখন আমাদের প্রোপিন বিক্রিয়া করবে, এখন তুমি প্রোপিনের বিক্রিয়াটা কিভাবে লিখবা সবসময় খেয়াল করো, টেকনিক ফলো করবা আমার মতো। টেকনিকটা কি, এই জায়গায় ডাবল বন্ড আছে না, সো এই দুইটা কার্বনকে আগে লিখো। সো এই দুইটা কার্বনকে লিখলা, CH ডাবল বন্ড CH2, দুইটা কার্বনকে লিখলা। এবার চিন্তা করো, এই CH টার সাথে একটা CH3 আছে না, এই CH3 কে উপরে লিখবা, উপরে লিখবা। এবার এই জায়গার যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড তো থাকবে না, ডাবল বন্ড ভেঙে যে কি হবে, ডাবল বন্ড ভেঙে যে সিঙ্গেল বন্ড হবে। তো ডাবল বন্ড ভেঙে যে সিঙ্গেল বন্ড হইলো। সো সিঙ্গেল বন্ড বানলে এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে, দুদিকে হাত খুলছে। এবার এই হাতকে কেটে দিয়ে, এই হাতকে এইভাবে কেটে বাইরে বের করা দেখায় তুমি এইভাবে দাগ দাও, দেওয়ার পরে এই জায়গায় N দাও। সো এই যৌগটার নাম ছিল প্রোপিন, ওই যৌগটার নাম হচ্ছে এখন পলিপ্রোপিন। এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে এখন পলিপ্রোপিন। এইভাবে আমাদের পলিমাকরণ বিক্রিয়া লিখতে হয়। সো আমরা কিভাবে লিখলাম, প্রথমে n সংখ্যক প্রোপিন নিলাম, শর্ত অনুযায়ী বিক্রিয়া করে এটা করলাম। সো কি করব, ডাবল বন্ডকে এভাবে প্রথমে আগে লিখে নিব, তারপরে এক্সট্রা যেটা থাকবে সেটা উপরে বা নিচে দিয়ে দিব। এবার ডাবল বন্ডকে ভেঙে ওই সাইডে একটা হাত খুলে দিব, এই সাইডে একটা হাত খুলে দিব, দিলে আমরা এখান থেকে তোমার বিক্রিয়াটা পেয়ে যাব। সো আমরা এই বিক্রিয়াটা দেখলাম প্রোপিন থেকে পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিন। এবার আমাদের 3 নাম্বার পলিমাকরণ বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড থেকে, ভিনাইল ক্লোরাইড থেকে ক্লোরাইড, এইটা থেকে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে বলা হচ্ছে পিভিসি পাইপ, পলিভিনাইল ক্লোরাইড এই যৌগ। এখন দেখো আমাদের এই জায়গাতে একটু বেসিক শিখতে হবে। ভিনাইল ক্লোরাইড যৌগ, এই যৌগটা আসলে কি, দেখো একটা যৌগ আছে যেই যৌগের নাম হচ্ছে ভিনাইল যৌগ, এটা মাথায় রাখতে হবে। এই যৌগের নাম হচ্ছে ভিনাইল যৌগ। ভিনাইল যৌগ, এটা সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHX। এই যে যৌগ, এই যৌগকে বলা হচ্ছে ভিনাইল যৌগ। যখনই CH2 ডাবল বন্ড CHX থাকে তখন এটাকে বলা হচ্ছে ভিনাইল যৌগ। X এর জায়গায় যদি ক্লোরিন হয় তখন বলে ভিনাইল ক্লোরাইড, যদি ব্রোমিন হয় তখন বলে ভিনাইল ব্রোমাইড, যদি আয়োডিন হয় তখন বলে ভিনাইল আয়োডাইড। এইভাবে যৌগটা চেঞ্জ হয়। সো যেহেতু আমাদের ভিনাইল ক্লোরাইড নিয়ে কাজ করতে হবে, তখন আমরা এখানে CH2 ডাবল বন্ড CHCl এটা নিব। সো এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, কি বলে, ভিনাইল ক্লোরাইড। সো এই ভিনাইল ক্লোরাইড n সংখ্যক বিক্রিয়া করবে, n সংখ্যক ভিনাইল ক্লোরাইড বিক্রিয়া করে পলিমাকরণ বিক্রিয়া করবে। তো পলিমাকরণ বিক্রিয়া করলে, এখানে পলিমাকরণ বিক্রিয়ার শর্ত হচ্ছে ভিনাইল ক্লোরাইড করতে গেলে আমার হাইড্রোজেন পারক্সাইড লাগবে, হাইড্রোজেন পারক্সাইড ছাড়া এই পলিমাকরণ বিক্রিয়াটা হবে না। এটা কিন্তু একটা MCQ, যে পিভিসি তৈরির বিক্রিয়ায় কোন পারক্সাইড ব্যবহার হয় বা কোনটি ব্যবহার হয়, MCQ হাইড্রোজেন পারক্সাইড। এছাড়া আর কি কি লাগবে, হাই প্রেসার, তাছাড়া হাই টেম্পারেচার। সো হাই প্রেসার হাই টেম্পারেচারে এইটা ভেঙে যে দেখো ডাবল বন্ড ভাঙবে, সো ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH ছিল না, সো যেই একটা ক্লোরিন ছিল, এই একটা ক্লোরিনকে তুমি উপরে লিখো, সো ডাবল বন্ড ভেঙে এদিকে একটা হাত খুলছে, এদিকে একটা হাত খুলছে, খুলে দেখো এখানে n সংখ্যক বসছে। সো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। সিলোভিনাইল ক্লোরাইড বিক্রিয়া করে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে। সো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো পলিভিনাইল ক্লোরাইড তৈরির বিক্রিয়া। এবার আমরা আজকের লাস্ট বিক্রিয়াটা শিখবো। লাস্ট বিক্রিয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলো এই বিক্রিয়াটা, এটা হচ্ছে নাইলন তৈরির বিক্রিয়া, ঠিক আছে। সো হেডলাইন দিবা নাইলন 6,6 উৎপাদন, এটা হচ্ছে আমাদের লাস্ট বিক্রিয়া আজকের, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। সো নাইলন 6,6 উৎপাদন, খেয়াল করো আমাদের নাইলন 6,6 উৎপাদনে দুইটা বিক্রিয়ক লাগবে। খেয়াল করো কয়টা বিক্রিয়ক লাগবে, দুইটা বিক্রিয়ক। সো এখানে যেই দুইটা বিক্রিয়ক লাগবে এটার দিকে আমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে নাইলন 6,6 এর কথাটার মানে হচ্ছে এটা প্রথম বিক্রিয়ককে বোঝাচ্ছে, এটা দ্বিতীয় বিক্রিয়ককে বোঝাচ্ছে। প্রথম বিক্রিয়কের যেই কার্বন সংখ্যা সেটাও 6, দ্বিতীয় বিক্রিয়কের কার্বন সংখ্যা এটাও 6। প্রথম বিক্রিয়কে আমরা অ্যাসিড ব্যবহার করব, মাথায় রাখবা, আর দ্বিতীয় বিক্রিয়কে আমরা অ্যামিন ব্যবহার করব, ঠিক আছে। এখন আমরা প্রথম বিক্রিয়ক অ্যাসিড ব্যবহার করব, এই অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, এই অ্যাসিডের নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড।
আমি বেসিকটা শেখাচ্ছি, আমি কিভাবে মনে রাখি। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। সো অ্যাডিপিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড লিখবো। দেখো প্রথমে চিন্তা করবা, এই সাইড একটা COOH আছে, এই সাইড একটা COOH আছে। তো চিন্তা করো দুইটা COOH চলে গেছে, তাহলে কয়টা কার্বন চলে গেল? 4টা, 2টা কার্বন চলে গেল, এখনো 4টা কার্বন বসাতে হবে। সেখানে আমরা মাঝখানে 4 কার্বন বিশিষ্ট একটা চেইন লিখে দিব, সেটা কি? CH2 4। সো CH2 4বার তুমি বসাইতে পারো বা একবার বসায় মাঝখানে 4 দিতে পারো। এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা হলো হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। সো অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি? প্রথমে ওই সাইডে একটা COOH বসাবা, এই সাইডে একটা COOH বসাবা, তারপরে CH2 দিয়ে 4 দিয়ে দিবা, এটা তৈরি হবে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এবার পরে আমরা বলছি কি আরেকটা বিক্রিয়ক হিসেবে আমরা নিব কাকে? অ্যামিনকে। সো অ্যামিনকে যদি নিই, তখন অ্যামিন হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেই যৌগটা আগে লিখি। সো অ্যামিনের ক্ষেত্রেও আমাদের এই সাইডে একটা NH2 বসবে, এই সাইডে একটা NH2 বসবে। সো দুইটা NH2 বসলে দেখো আমরা কি পাচ্ছি? ডাইঅ্যামিন পাচ্ছি না? ডাইঅ্যামিন পাচ্ছি। এখন আমাদের বলছে যে এই যে যৌগটা, এই যৌগেতেও কার্বন সংখ্যা 6 হতে হবে, তাহলে এখানে যে মিথিলিন মূলকটা বসবে এটাকে আমরা 6 দিব। সো এই যৌগটার নাম এই অনুযায়ী হচ্ছে, খেয়াল করো, যেহেতু মিথিলিন 6টা, এই জন্য একে বলা হচ্ছে হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন। আর অ্যামিন যেহেতু 2টা, এই জন্য একে বলা হচ্ছে ডাইঅ্যামিন। সো এখানে আমরা যৌগ বলতেছি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, মাথায় রাখবা, এখানে আমরা যৌগ বলতেছি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে দেখো নাইলন 66 প্রস্তুতিতে আমরা দুইটা বিক্রিয়ক ব্যবহার করলাম, একটা অ্যাসিড একটা অ্যামিন। অ্যাসিড যেটা ছিল এটা 6 কার্বন বিশিষ্ট, এজন্য আমরা বললাম অ্যাডিপিক অ্যাসিড, COOH, CH2 COOH। এবং যেটা আমরা ডাইঅ্যামিন ব্যবহার করলাম সে যৌগটা কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো এই দুইটা জিনিস ব্যবহার করে এখন আমরা নাইলন 66 তৈরি কেমনে করব? করার জন্য আমাদের একটা জিনিস লাগবে। প্রথমে আমরা কি করব? যৌগ দুইটা লিখি, অ্যাসিডটা লিখি COOH, CH2 COOH লিখলাম। এবার হেক্সামিথিলিন ডাইঅ্যামিন লিখি NH2 CH2 NH2 লিখলাম। এখন এই জায়গা থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেখান থেকে আমাদের পানি অপসারণ করতে হবে, পানি অপসারণ করতে হবে। তো পানি অপসারণের জন্য খেয়াল করো, এই জায়গার যেই OH অংশটা আছে না, এই জায়গার যে OH অংশটা আছে না, এই জায়গার OH অংশ আর এখান থেকে একটা H অপসারণ করা যায়, এখান থেকে OH আর এখান থেকে H। সো এখান থেকে OH আর এখান থেকে যদি H অপসারণ হয়, দুইটা মিলে এখান থেকে আমরা পানি অপসারণ করতে পারি। সো এই OH যদি চলে যায়, এখান থেকে H যদি চলে যায়, তাহলে আমাদের এই জায়গাতে যে বিক্রিয়া শেষে যে যৌগটা তৈরি হয় সেই যৌগ হিসেবে দেখো CH2 এই পার্টটা নাও, CONH পার্ট বন্ড তৈরি হয়। পাশে দেখো আমাদের এই CH2 এটা বসে যায়, এটা হোল 4 বসলো। দেখো এখানে আমাদের আবার NH তৈরি হয়। কেন NH তৈরি হয়? এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে OH চলে যাবে। সো এখান থেকে OH চলে গেলে এখানে CO, এই সাইডে হাত খোলা থাকে, আর এই সাইডে NH, এই সাইডে হাত খোলা থাকে। এই হচ্ছে আমাদের যৌগ। তাহলে কি হইলো? এই জায়গা থেকে OH এবং এই জায়গা থেকে H অপসারিত হয়, এখান থেকে OH, এখান থেকে H অপসারিত হয়। এই দুইটা জিনিস বাদ দিয়ে দাও, দিয়ে টোটালটাকে অ্যাড করে দাও। এই অ্যাড করার পর যেটা তৈরি হবে এইটার নামই হচ্ছে নাইলন 66। এই হচ্ছে আমার টেকনিক, যেই টেকনিক ব্যবহার করে আমি এই বিক্রিয়াগুলো করি। দ্যাটস ইট। সো আশা করি অর্গানিকের এই ওয়ান শর্ট ক্লাসটা তোমার জন্য অসাধারণ ছিল। তুমি এই এক ক্লাসের মাধ্যমে টোটাল জিনিসটা শিখে ফেলছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। যারা একদম শেষ পর্যন্ত ক্লাস করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই আমাদের ব্রেকিং কেমিস্ট্রি যে গ্রুপটা আছে, ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ, এই গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন করবা। ইন ফিউচার পরীক্ষার আগে আমরা তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসগুলো নিব, সাজেশন ক্লাসগুলো নিব সব ফেসবুক গ্রুপে। সো ফেসবুক লাইভ, ফেসবুক ইয়াগুলাতে অবশ্যই যুক্ত হবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।